ওই মানুষটার সঙ্গে? আমি ফার্স্ট একটু ফ্যামিলির কথা বলবো। শিওর। ফ্যামিলিতে আমার বাবা নাই। আমরা ৩ বোন, ১ ভাই। বাবা খুব ছোটবেলায় মারা যায়। তো এরকম একটু কষ্ট হয়েছিল বাবা মারা যাওয়ার পরে। যাই হোক, তারপর থেকে পড়াশোনাটাও এরকম ভাবে হয় নাই। যেহেতু ৪ টা ভাই বোন ছিলাম, আম্মুর একা ইনকাম দিয়ে মানে একটু কষ্ট হয়ে যেত আমাদের। তো এইভাবে পড়াশোনাটা তো এরকম একটা হয় নাই ভালো করে। আজকে এই স্কুলে, কালকে ওই স্কুলে পড়তেছি। তো শেষে পরে যখন ক্লাস 5 এ উঠি, তখন পাশাপাশি একটা কাজ করি ২-৩ ঘন্টার একটা জব করি। তো আচ্ছা। আর পড়াশোনাটাও করি। তো যেখানে আমি পড়াশোনা করতাম ওইখানে পাশেই একটা ছেলেকে দেখি ফার্স্ট ২০১৪ সালে শেষের দিকে ডিসেম্বর দিকে। তো দেখি এমনিতে দেখি হ্যাঁ, ভালো লাগে। বাবু আমাকে দেখে। তো তখন ফোন ইউজ করতাম না। আম্মুর ফোন নাম্বারটাও যেন কিভাবে পায়। তো সেখান থেকে আমার ফোনে মেসেজ করে মাঝে মধ্যে। আবার ওর সাথেই ওর একটা মামা থাকে, সে আমাকে ফোন দেয়, সে পরিচয় দিয়ে না এমনি কথা বলে। আমিও ওইভাবেই তার সাথে কথা বলি। তো তারপরে এভাবে পরে যখন দেখি মেসেজগুলো আসে, তখন আম্মু তো ফোন ইউজ করে। তো আমি তখন বলি যে হ্যাঁ, আমি ওকে ফোন দিই পরে যখন মেসেজগুলা পাই যে, "আপনি কেন আম্মুর ফোনে মেসেজ করেন? আপনার নাম্বারটা কোথায় পেলেন?" ওকে। তো এভাবে বলি, বলার পরে বলে যে, "না আসলে আমি করি না। আমার ফোনটা দিয়ে অন্য কেউ মেসেজ করে।" আচ্ছা ঠিক আছে। তারপর থেকে তার সাথে আমি ফ্রেন্ডের মতো কথা বলি মাঝে মধ্যে। ২-৩ মিনিট ৫ মিনিট আম্মুর ফোন দিয়েই এরকম। তো এরকম বলতেছি ১৪ সাল শেষ হলো, ১৫ সালে হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে উনি আমাদের এখানে আসে। আসার পরে আমাকে একটা ফোন দেয় দুপুরবেলা ৩টার দিকে যে, "আপনাদের এখানে আসছি, বের হবেন?" আচ্ছা ঠিক আছে, বের হব। আমার ছোট বোন আছে, বোনকে নিয়ে যাই ওর সাথে। যাই ওইদিন ঘোরাফেরা করি। তারপরে বাসায় যাই। আর বাবা ছিল না, আম্মুকে খুব ভয় পাইতাম। আর আম্মু খুব শাসনে রাখতো। তো যাই পরে আম্মু বাসায় ছিল না, কিছু বলে নাই। পরে সে একটা মেসেজ করে যে না, সে ফোন দেয় ফার্স্ট টাইমে যে, "আমার সাথে আসলেন, ভালো লাগে না?" না, আমি বললাম যে, "না, ভালোই লাগছে।" তো বললে, "ফোন দেন নাই।" আমি বললাম, "আচ্ছা এমনি দেইনি।" তারপর সে একটা মেসেজ করে আমাকে। সে আমাকে প্রপোজ করে যে, "আই লাভ ইউ।" তো আমি আবার সাথে, সাথে রিপ্লাই দিয়ে দেই, "আই লাভ।" কারণ আমারও ওর খুব ভাল লাগতো। বাট আমি যে ওর সাথে রিলেশন এ যাবো এরকম কিছু আমার মাথায় ছিল না। যে আমি তার সাথে রিলেশন এ যাবো। তো যখন ও বলল তখন তো ওই থেকে রিলেশনটা শুরু ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে ২০১৫ সালে। তো এর ভিতর তার সাথে দেখা করতেছি। হ্যাঁ, দেখাগুলো বেশি সন্ধ্যার পরে করি। আমি ওই টাইমে একটা কোচিং করি। তো ওইখান থেকে যাওয়ার পরে ওর সাথে দেখা করে যাই। ও করতেছে, ফোনে কথা বলতেছি। এর ভিতরে আবার নিজে একটা ফোন কিনে ফেলছি। তার সাথে কথা বলতেছি। কথাগুলো বেশ রাতের বেলা বলতাম। আম্মু শুয়ে থাকার পরে। আম্মু দেখতো না, জানতো না। মাঝে মধ্যে তার সাথে ঘুরতে যাইতেছি। তারপরে এর ভিতরে বইমেলায় গেছি। আমার ছোট বোনকে নিয়ে গেছি। তো ছোট বোন আবার আম্মুকে বলে দেয় যে আমি তার সাথে বইমেলায় গেছি। তো আম্মু তখন ওই টাইমে কিছু তেমন একটা কিছু বলে না। আ শুধু বলছে যে, "আমি কিন্তু জানি তুমি কোথায় গেছো।" তো আমি আর কিছু বলি নাই। আম্মুকে একটু ভয় পাইতাম। তো এর ভিতরে সে একদিন আমাকে লাইব্রেরিতে নিয়ে যায়। নিয়ে যেয়ে ওইখানে আমাকে একটা ডায়েরি কিনে দেয়, একটা কলম এসব কিনে দেয়। তো দেওয়ার পরে সে আসে, তো আমি ওরে নিয়ে আসলে কখনো বাসার সামনে রিক্সা থেকে নামতাম না। একটু দূরেই নেমে যেতাম যাতে কেউ না দেখে। তো ওইদিন আসার সময় আসতেছি, তো আসার সময় ওর হাতে যে ব্যাগটা ছিল ডায়েরি ওইগুলা, তো ওইগুলো আমার হাতে দেয়। দেখলে আমার ভাইয়া দেখে। আমি আর ভাইয়াকে দেখি না। ও যে ভাইয়া দেখে, দেখার পরে ওকে ডাক দেয় যে, "এখানে আসো। ও তোমার কি হয়?" তো ও বলে ও আবার বলতেছে যে, "আপনার কি হয়?" বলে যে, "আমার তো বোন হয়।" বলে, "আপন বোন?" "হ্যাঁ, আপন বোন।" "আচ্ছা।" পরে ও চলে যায়। পরে আমাকে জানায় বিষয়টা। তো আমি খুব ভয় পাই। আমার ভাইয়াটা খুবই রাগী। হ্যাঁ, খুব রাগী। তো ওইদিন আমি খুব ভয় পাই। তো ওইদিন আমাকে বলে যে, "দেখো তোমার ভাইয়া যদি তোমাকে কিছু বলে, কোনো প্রবলেম নেই। আমি তোমাকে আমার গ্রামের বাড়িতে রেখে আসবো। বা কিছু একটা করব। তুমি ভয় পাইও না।" তো ওইটা নিয়ে আমার ভাইয়া কিছু বলে নাই। এভাবে রিলেশন যাচ্ছে। সে তার ফ্যামিলির সবকিছু বলতেছে আমাকে, তার ফ্যামিলিতে কি আছে না আছে। আমারটাও আমি বলি কি হইছে না হইছে, কিভাবে চলে এইসব সব শেয়ার করি। তো এরকম করতে, করতে তার একটা ফ্রেন্ড আছে যে আমাদের রিলেশনটা জানে। সে একদিন কি করে, তার সাথে ওর ফ্রেন্ডের ঝগড়া হয়। পরে আমার আম্মুকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে, "আপনার মেয়ে তো একটা ছেলের সাথে রিলেশন করে, ওই ছেলেটা তো ভালো না, সে আপনার মেয়েকে বিয়ে করবে না।" এসব বলে। তো বলার পরে আম্মু খুব ভয় পায়। আম্মু আমাকে বলে এইসব। তো আমি বললাম যে, "দেখো আম্মু, এটা ভুল কথা। হয়তো কেউ ভুলে কোথাও ফোন দিতে যায়, তোমার কাছে চলে আসছে।" তো আম্মু এটা নিয়ে আর করে নাই। পরে আমার এক ভাইয়া আছে, ভাইয়া আম্মুকে বলে ১৫ সালেই যে, আ ওর শারমিনীর বিয়ে দিবেন? একটা ছেলে দেখছি ভালো। তো আমি বললাম, "আচ্ছা দেখো।" যেহেতু বাবা নাই আর আমার আম্মু অসুস্থ। আমার আম্মুর পেটে টিউমার আছে। তো ভাবে ৩ টা মেয়ে, আবার ভাইটা অত দায়িত্বশীল না। যদি ওদেরকে বিয়ে দিয়ে মরতে পারি, তাও মরে শান্তি পাবো, এরকম কিছু একটা বলে। তার সাথে পরে ওই ছেলে আমাকে দেখে। তো এর ভিতরে আমি ওর সাথে রিলেশন করি। কিন্তু আমি আমার আম্মুকে একবারের জন্য বলি নাই যে আমি এই বিয়েটা করব না বা আমাকে বিয়ে দিও না বা আমি কাউকে পছন্দ করি। তো আমার কথা ছিল যে ঠিক আছে, তাকে ভালোবাসি। কিন্তু ফার্স্ট এ যখন তার সাথে রিলেশনে জড়াইছি, তখন ভালোবাসা কি, বাস্তবতা আমি কিছুই বুঝি না। জাস্ট তার সাথে কথা বলতে আমার ভালো লাগে।
তো এরকম আম্মু যে বিয়ে ঠিক করে, পরে ওরকম বিষয়টা বলি, ও আবার ওর একটা ভাইয়ের কাছে আমাকে নিয়ে যায়। তো ওই ভাইয়াটাও আবার আমার পরিচিত। তো গিয়ে স্যার বলতেছে, আল্লাহ তুমি এত ছোট মানুষ, মা কেন বিয়ে দিবে? আর এখন তোমার তো বিয়ের বয়সই হয় নাই, আর এখন তোমাকে কাজে নিলে বিয়ে পড়াবে না। তার চেয়ে ওখান থেকে চলে আসি। পরে এখানে বিয়েটা ঠিক হয়। পরে যে কোনো একটা কারণ হোক বিয়েটা ভেঙে যায়, বিয়েটা আর হয় না ওইখানে। তো তারপরে আবার ওর সাথে আমি কথা বলতেছি এভাবে। তো আরেকদিন ওর ফ্রেন্ড আবার, আমি ওর সাথে গেছি দেখা করতে যাই। দেখা করার পর সময় ওর ফ্রেন্ড আম্মুকে ফোন দিয়ে বলে দেয়, ও এর আগে এরকম হয়তো রাত 10টা বাজে ও আমাকে ফোন দিতেছে যে তুমি আসো, তোমাকে খুব দেখতে ইচ্ছা করে, তুমি যদি এখন না আসো আমি ভাবো হয়তো তুমি আমাকে ভালোবাসো না। তো ওইরকম রাতের বেলা ম্যানেজ করে আম্মুকে যাইতাম, যে ওর সাথে দেখা করে আসতাম। তো ওই দিন আবার কি করছে, ওর ফ্রেন্ড আবার বলে দিছে আম্মুকে যে আপনার মেয়ে এখানে আছে। তো আমি ওর সাথে মিট করে ওর গলি থেকেই বের হয়েছি, ওইখানে দেখি আম্মু। তো এখন তো আম্মুকে মিথ্যা কথা কিছু বলা যাবে না যে না আমি ওর কাছে আসি নাই। পরে দেখে ফেললাম, আম্মু দেখে ফেলার পরে আম্মু খুব ওই জায়গায় আমাকে বকাঝকা করে। ওরা আমার একটা আপু একটা ভাইয়া ওর কাছে যায়, আর আমি আবার অন্য একটা গলিতে লুকায় থাকি, যে আমি খুব ভয় পেয়ে গেছি যে আম্মু কি করবে না করবে আমাকে। তো তারপর একটা সময় ফোন দিয়ে এখানে আনার পরে ওকে বলতেছে যে রুবেল, তুমি নেক্সট টাইমে শারমিনের সাথে কোনো যোগাযোগ করবা না, আর তুমিও করবা না তাইলে কিন্তু। আর আমার আপু বলতেছে যে তুমি যদি আমাকে বলতেছে তুমি ওকে ভালোবাসো না, আমি বলি হ্যাঁ, তো যদি ওকে ভালোবাসো তাহলে নেক্সট টাইমে ওর সাথে যোগাযোগ করবা না, তাহলে কিন্তু ওরা পুলিশে ধরে দিব। তখন আমি মনে মনে ভাবতেছি আমাকে সিনেমার ডায়লগ দিচ্ছে, আমি ভয় পেয়ে যাবো। তো এরকমটা মনে মনে ভাবে হাসতেছি। তো বাসায় চলে গেলাম, আম্মু আমার কাছ থেকে ফোনটা নিয়ে যায়। ফোনটা নিয়ে যাওয়ার পর আমি আবার আম্মুর থেকে যেভাবে ম্যানেজ করে ফোন দিয়ে ওর সাথে একটু কথা বলি। তারপর আমি আম্মুকে অনেক বলি যে আম্মু ও তো অনেক ভালো ছেলে, তুমি ওর সাথে কথা বলে দেখতে পারো। তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, ওর একদিন বাসায় আসতে বলো। ও একদিন ফ্রাইডে আমার বাসায় আসে। আসার পরে ওর একটা ফ্রেন্ড নিয়ে আসে, কথা টথা বলে আম্মুর সাথে। তো কথা বলে একটু যাওয়ার পরেও আমাকে বলতেছে যে, আমার খুব ভালো লাগছে তোমার ফ্যামিলিটা, হ্যাঁ আমি রাজি, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। তারপরে তার ফ্যামিলির সাথে কথা হয়। সে আবার আরেকবার আসে আমাদের ওইখানে বাসায়। আসার পরে আমার মামারা দেখে, কিন্তু আমার ফ্যামিলি কেউ রাজি ছিল না, যেহেতু ওদের বাড়িটা ছিল ওদের এক লাগা অন্য গ্রামে, আমাদের অন্য গ্রামে। তো এই দিক থেকে আমার ফ্যামিলি কেউ রাজি ছিল না, জাস্ট আম্মু রাজি ছিল যে না ঠিক আছে সমস্যা নেই, দিলে হয়তো ভালো হবে, দুইজন যেহেতু দুইজনকে ভালোবাসে। তো এদিকে সব হয়, কথাটা হয় বিয়ে শাদীর। তো এর ভিতরে বিয়ের একটা ডেট পড়ে, যত তারিখে বিয়ে। তো বিয়ের সময় যেহেতু নর্মাল ভাবে যেটা হয় যে ছেলের থেকেই তো মেয়েদেরকে সবকিছু দেয়া হয়, পোশাক আশাক সবকিছু। তো ওইটা হয় নাই। ও ও আমাকে কিছুই দেয় নাই। তো আমার এই দিক দিয়ে ফ্যামিলি রাজি না, মামারা আমার আত্মীয় স্বজন কেউ রাজি না, জাস্ট আম্মু রাজি। তো এই জন্য ভাবতেছে যে আম্মু বলতেছে ওকে ছোট করবো, আবার আমাকে তো কথা শোনাইবে। তো এই জন্য আম্মু কি করে, আমার সব শপিং আম্মুই করে, আম্মু টাকা দিয়ে ওরটাও আমারটাও। আর সেভাবে করে টরে বিয়েটা হয়। বিয়েতেও ওদের 10 জন উপস্থিত ছিল, ওদের আত্মীয় স্বজন। এবার বিয়েটা হয়। ও সরি, এর ভিতরে বিয়ে হওয়ার আগে সবকিছু ঠিক ছিল। শারমিন, আমরা একটু আপনাকে আমি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে পুরোটা ঘটনা আমরা শুনবো। আপনি একটু মনে হয় তাড়াহুড়া করছেন। তাড়াহুড়া করার কিছু নাই, মানে এখানে ঠান্ডা মাথায় গল্পটা বলতে হবে। মানে হুট করে তো একটা মানুষের সঙ্গে বিয়ে হয়ে যায় না, সেদিন পরিচয় হইলো, তারপরে আপনি গেলেন হচ্ছে ঘুরতে, এরপরেই হচ্ছে বিয়েটা হয়ে গেল বা বিয়ের। তো মানে কি এমন আপনি দেখলেন যে মানে একটা মানুষকে তখনই অল্প কিছুদিন পরিচয়ের মাথায় আসলে বিয়ের সিদ্ধান্তটা নিলেন? সেটা আসলে জানি না এখনো ওই টাইমে কেন এরকমটা হয়েছিল। আর একটা কারণে হতে পারে যে আমি যেটা মনে করতেছি যে আমার ফ্যামিলিতে যেহেতু বাবা নাই, 4টা ভাই বোন ছিলাম, আম্মুর আচ্ছা। জন্য অনেক টাফ হয়ে যেত। তো আম্মু চাচ্ছে বিয়ে দিতে। তো আমিও চাচ্ছিলাম এই জন্যই যে আমি হয়তো আম্মুর থেকে গিয়ে ওর ফ্যামিলিতে আমি ওর সাথে অনেক ভালো থাকবো, এই আচ্ছা, জন্যই। একটা লোভ কি কাজ করছিল ওর ভিতরে, নাকি না কোনো লোক ছিল না। দায়িত্বের জায়গা থেকে আপনি ভাবছিলেন যে না, মায়ের উপর প্রেশার বেশি হয়ে যায়? না এইটাও ছিল না, মানে আমার মনে হয়েছিল যে আমি ভালো থাকবো, আমি আচ্ছা, ফ্যামিলি থেকে ওর কাছে বেশি ভালো থাকবো, এই জন্যই। অলরাইট। যদি বলি যে কিশোর যে বয়সীটা, সেই বয়সের একটা ভুল, প্রথম ভুলের শুরু, এটা কি আপনার প্রথম সম্পর্ক ছিল জীবনে? না এর আগে আমি একটা রিলেশন করছি, বাট ওইরকম না, আমার কথা বলতে ভালো লাগছে, আমি কথা বলছি। কথা বলতেন হ্যাঁ শুধু? এইটুকুই। ওকে, তারপর কি হলো? এই তারপরে তো এই বিয়ে শাদী হলোই। বিয়েটা কিভাবে হলো, মানে পারিবারিক ভাবে? পারিবারিক ভাবেই হয়, ওর ফ্যামিলি থেকে লোকজন আসে, আমার ফ্যামিলি থাকে, সবাই থাকে, এর ভিতরেই বিয়েটা হয়। আপনার মা কি মানে খুবই নরমালি মেনে নিল বিষয়টা? হ্যাঁ আম্মু খুবই নর্মালি মেনে নিছে, আম্মু কিছুই বলেন, আর আম্মুই রাজি ছিল, আম্মুর কারণে হয়তো বিয়েটা হয়েছিল। আপনার সঙ্গে যদি বলি, আপনার বয়ফ্রেন্ডের বয়সের গ্যাপ কেমন ছিল? সেম এজের কি আপনার নাকি? না 5 বছরের গ্যাপ ছিল, 5 ছোট বছরের বড়। গ্যাপ ছিল। আমি একটু কথা রেখে আসছিলাম। Sure. যখন বিয়ের কথা হচ্ছিল তখন আমার হাজবেন্ড মানে রুবেল বলে যে আহ, সব তো ঠিক আছে, বাট আম্মু বলতেছে যদি তোমাদের বাড়ি থেকে 1 লাখ টাকা দেয় তাহলে এইটা আর কি
আমাদের জন্য ভবিষ্যতে ভালো হতো। ধরো আমরা একটা জমি-টমি কিনতাম বা কোথাও রেখে ব্যাংকে রেখে দিতাম, তো আমাদের জন্য ভালো হতো। তখন আমি বলি যে, "আপনি তো সবকিছু জানেন আমার ফ্যামিলি সম্পর্কে। এত টাকা দেওয়া তো পসিবল না।" তখন বলে যে, "আম্মু তো বলতেছে।" কিসের টাকা চাই আরেকটা বার ওইটা যদি বলেন? যৌতুকের জন্য আরকি ৳১,০০,০০০ তো ছিল। আচ্ছা। যে টাকাটা যদি দেই এটা আমাদের ভবিষ্যৎ। আমার আম্মু যদি টাকাটা দেয় আমাদের ওকে। জন্য। হুম, হুম। হ্যাঁ, তো দেখো এটা যদি ব্যাংকেও রাখতে পারি আবার আমরা জমিও কিনতে পারি। এটা আমাদের জন্য ভালোই হবে। আর আম্মু বলতেছে যদি ঢাকাতে রুম নেই আর তোমার আম্মু যাতে রুমে জিনিসপত্রগুলা দেয়, মানে রুমটা সাজায় দেয়। তখন আমি বলি যে, "দেখেন আপনি তো সব জেনে শুনে আমাকে বিয়ে করতেছেন। আমার ফ্যামিলিতে তো এত ইনকাম করার মতো কেউ নাই। বাবা নাই কিছু না। আপনি সব জানেন। এখন এই কথাগুলা বলতেছেন কেন?" বলতেছে, "আম্মু যে বলতেছে এজন্যই তো বলতেছি। আম্মু তো বারবার এটাই বলতেছে যাতে টাকাটা দিলে আমাদের জন্য ভালো হয়।" এটা বলতেছে। তো বলার পরে দেখতেছি যে কয়েকদিন ধরেই যখন বিয়ের ডেট হয়ে যায়, ডেট ঠিক করে দেয়। তারপরে শপিং-টপিং সব করা শেষ হয়, সবাইকে বলা হয়। তখন সে এই টাকার মানে যৌতুকের জন্য আমাকে বলতেছে। তখন বুঝতেছি না যে কি করব? ২-৩ দিনই এইগুলাই বলতেছে। তো আমি বুঝতেছি না আসলে কি করব? এখন আমি বলছি যে, "আপনি আমার টাকাকে ভালোবাসেন? বাসছিলেন না আমাকে। আপনি যেহেতু আমাকে বিয়ে করতেছেন এখানে টাকার কেন কথা আসতেছে?" বলে, "আমার আম্মু তো বলতেছে দেওয়ার জন্য।" আচ্ছা ঠিক আছে। আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে।" তো তখন আরকি মনে হইছিল বিয়েটা ভেঙে দেই। তো বয়সটাও কম ছিল। আবার ভাবছিলাম হয়তো মানুষ কি বলবে? একটা বিয়ে ভেঙে দিলে মানুষ তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। তো এইজন্য আর আমি ওই যে জন্য বিয়েটা আর ভেঙে দেই না। আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে।" আম্মু বলছে যে, "আমি যতটুকু পারব দিলে দিব। এর বেশি আমি পারব না। তুমি তো সব জেনে শুনে আমাকে বিয়ে করতেছো। তো এখন এইসব বলতেছো কেন?" যাই হোক পরে বিয়েটা হয়ে যায় এভাবে। যখন ওকে বিয়ে করি সে কিন্তু একটা নরমাল জব করে। আমি বলতেছি না, আমি তাকে ছোট করতে এখানে আসি নাই। তো যাই হোক আমি তার কোনো টাকা দেখে বিয়ে করি নাই। তার কোনো সৌন্দর্য দেখে কিছুই না। সে যে আমার থেকে কতগুলো শিক্ষিত মানুষ, সে আমার থেকে অনেক স্মার্ট এরকম কিছুই না। কেন জানি তাকে ভালোবেসে ফেলছি, ভালো লেগছিল এটাই। তো তারপরে বিয়েটা হয়ে যায়। বিয়েটা হওয়ার পরে আমি আম্মুর কাছেই থাকি। আম্মুর কাছে থাকি। তখন আবার বলে কি যে ২ মাসের জন্য রুম নিবে জাস্ট। ২ মাসের জন্য রুম নিয়ে আমাকে নিবে। আম্মু যা দেওয়ার কথা আম্মু টাকা দিবে। আম্মুর একটা স্বর্ণের কানের দুল আছে ওইটা হুম, আমাকে হুম, দিবে। আর আমার রুমটা সাজিয়ে দিবে। দেওয়ার পরে সে ওই জিনিসগুলো বাড়িতে পাঠায় দিবে আমাকে আবার আমার আম্মুর কাছে দিয়ে দিবে। আমি বলছি, "এটা একটা কথা হইলো? আপনি কি বলেন? মাথায় ঠিক আছে?" আচ্ছা যাক এটা পরে বাদ দিলাম। এটা হয়নি। তো আম্মুর কাছে থাকতেছি। থাকার পরে রোজার ঈদের ২ মাস আগে আমাদের বিয়ে হয়। তারপরে রোজার ঈদটা যায়। যাওয়ার পরে রোজার ঈদের পরে ওর চাকরিটা চলে যায়। ও নরমাল একটা জব করে, ওকে। চাকরিটা চলে যায়। চলে যাওয়ার পর ও খুবই ভেঙে পড়ে। তো এর ভিতরে আবার ওর আম্মু কিন্তু বিয়ে করতে ওকে না করছিল। পুরোপুরি না করে না এইজন্য ও ছিল ওদের সংসারে বড় ছেলে। আর ও আমার সাথে সব শেয়ার করত। ও কি কষ্ট করছে না করছে ফ্যামিলির জন্য, কি করছে না করছে সব বলত। তো ওর আম্মু নাকি বলত যে, "দেখো আমার তো ছেলে-মেয়ে তোমার ভাই-বোনগুলো সব ছোট। ওরা তো পড়াশোনা করবে, ওদের খরচ আছে। এখন হুম, তুমি যদি হুম, হুম। বিয়ে করো কেমনে কি?" তো ও বলছে নাকি যে, "আম্মু আমি যদি বিয়ে করি আমার ওই ফ্যামিলি থেকে তোমরা বেশি ইম্পোর্টেন্ট থাকবা, হ্যাঁ? ও তোমাদেরকে চালায় যদি ওরা চালাইতে পারে চালাবো।" এরকম কিছু আমার সব বলতো আমাকে ওর মা কি বলে না বলে সব সত্যি কথাই বলে দিছে। বলতো ওই সময়। তো বলে দিল আমাকে এভাবে। আচ্ছা ঠিক আছে। তারপরে ওর আম্মু ওই যে পুরোপুরি না করে না কি জন্য? কারণ ও ছোট থেকেই সংসারের ছোট থেকেই খুব কষ্ট করছে, চাকরি-বাকরি করছে, ফ্যামিলিকে চালাইতো এইজন্য। তো আম্মু একটু মত ছিল। তো পরের বার দেখছে যে ছেলে চাচ্ছে, আচ্ছা করুক ঠিক আছে। তো এভাবে হয়। হওয়ার পরে ২ মাস পরে চাকরি চলে যায়। খুব ভেঙে পড়ে। কি করবে না করবে খুব কান্নাকাটি করে। তো আমি আর আমার আম্মু তখন বুঝাই যে কিছু হবে না দেখি কি করা যায়। পরে ড্রাইভিং ড্রাইভিং শিখাই দেই ওর এক জায়গায় আম্মু দেয়। দিয়ে ওখানে শিখে। শিখার পরে ড্রাইভিং যখন শিখানো হয় তখন ওকে লাইসেন্স করতে দিই। আম্মু টাকা দিয়ে লাইসেন্স করতে দেয়। ওকে। দেওয়ার পরে মানে ওইখান এই খরচটাও আপনারাই দেন? হ্যাঁ, এই পর্যন্ত আচ্ছা। মানে বিয়ে পর্যন্ত কোনই খরচ করে নাই। পরে ওর আম্মু আবার বলছে যে, "ও এখানে লাইসেন্সের টাকাটা আম্মু দিতে চাচ্ছিল না। বলছে যে ওর ফ্যামিলি দিবে।" হুম। তখন আমার শাশুড়ি বলতেছে যে, "দেখেন আপনার মেয়ে সুখে থাকবে, ভালো থাকবে কিছু একটা করতে পারলে। আচ্ছা। বিয়ান আপনি এইটা করেন। আপনার মেয়ের ভালো হবে।" তো মাও ভাবছে আচ্ছা ঠিক আছে মেয়ের ভালো হবে। ঠিক আছে দেই। দিছে আম্মু। দিছে তারপর একটা কার্ড বের হয় যে লাইসেন্স করতে দিলে। হুম, 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 সেটা দিয়ে ও একটা জব নেয়, ড্রাইভিং জব নেয়। তো জব নিলে এর ভিতরেই কি করতো সে কিন্তু আমাকে খুবই মারধর করত। আম উম একদিন একটা ফোন আসছে ফোনে, আম্মুর ফোনে। আমি ফোনটা রিসিভ করি কেন? সেজন্য সে আমাকে খুবই মারে। তো মারলে আমি ইয়া করি। আমি ওর সাথে রাগে রাতের বেলা কথা বলি না। কেন আমাকে মারছে? ফোন রিসিভ করছি তার সামনেই। কেন মারবে? তো সেটা নিয়ে সে খুব রাতে কান্নাকাটি করে। কান্নাকাটি করলে আম্মুরও উঠে যায়। তো আমি কি বলব তখন? তখন আমি বলছি যে, "ওর আম্মুর কথা মনে পড়ছে এইজন্য কান্না করছে।" তখন ওর আম্মুকে রাত ২টা না ৩টা বাজে আম্মুকে ফোন দিয়ে আম্মুর সাথে কথা বলে দিয়ে আমি বলি, "হ্যাঁ, আম্মু আপনার কথা খুব মনে পড়ছে এইজন্য কান্নাকাটি করে।" পরে ওর আম্মু আসে।
আসেও একটা জব নেই ওইখানে, নেওয়ার পরে ওইটা করতেছে। তখন আমাদের আম্মুর সাথেই থাকে, কিন্তু জাস্ট আমার জন্য কিছু খরচ করে। দেখেছে আমাকে কিছু খাওয়াচ্ছে, বা আমার একটু তেল লাগতেছে, বা আমার একটা সোনো লাগতেছে, এরকম খরচ দিচ্ছে। বাট ওইরকম ফ্যামিলিতে কিছু দিচ্ছে না, মানে আম্মুকে কিছু দেয় এটা নেই। আর আমরা বলে টলে নেই যে যাক তার মতো, সে আম্মু কখনো বলে নেই। তো এভাবে যাচ্ছে। তার আম্মু আসলো, তার আম্মু আসে 1 সপ্তাহ থাকে। এর ভিতরে আমার ভাইয়া যে কোনো একটা প্রবলেমে, ভাইয়াতে একটা মামলা হয়, সে জেলে যায়। ভাইয়া বিয়েতে ছিল না, তো আচ্ছা, এই জন্য। আপনার ভাই? হ্যাঁ, তো এই বিষয়টা আমি আমার আমি রুবেলকে বলি না, কারণ ও নতুন মানুষ, কি না কি ভাববে, খারাপ ভাববে। তো এই বিষয়টা ওর আম্মু কিভাবে যেন জেনে যায়, হুম, হুম, হুম। পাশের কারো থেকে জানে যে আমার ভাইয়া জেলে। তো সেইটা নিয়ে দেখে আমার আম্মু খুব মন খারাপ, আমার শাশুড়ি খুব মন খারাপ। তো আমি যখন স্কুল থেকে আসি, আম্মু আমাকে বলে যে দেখো তোমার শাশুড়ি এটা নিয়ে মন খারাপ। তো তখন রুবেল আসে, আমি বলি যে আপনার আম্মুর এটা নিয়ে মন খারাপের কিছু তো আমি দেখতেছি না। যাই হোক, যে কোনো ভুলের জন্য গেছে, এটা নিয়ে তার মন খারাপের কিছু নেই। তো যাই হোক, তারপরে এইভাবে যায়। যার পরে সে বাড়িতে যায়, যার পরে এইভাবে থাকতেছে, ওইখানে চাকরি করতেছে। ও স্যালারি পায়, বাড়িতে টাকা পাঠায় দেয়, আর আমাকে 1500 এরকম আমার পিছনে খরচ করে। তো এটা আমি আর কিছু বলি না। তো এর ভিতরে আমি আবার কনসেপ্ট করে ফেলি। তো আচ্ছা, বিয়ের কতদিন পর? বিয়ে 4 মাস পর। 4 মাস পর। হ্যাঁ, ওকে। তখন খুবই অসুস্থ। পরে ও আমাকে হসপিটাল নিয়ে যায়, পরে ডাক্তার বলে এরকম হুম, কনসেপ্ট। পরে ডাক্তার আমাদেরকে খুব ভয় দেখায়। ভয় দেখায় না সত্যি, যাই হোক। বলে যে ও তো বাঁচবে না, এখন বেবি, ও তো নিজে একটা ছোট মানুষ, এখন বেবি তো। আপনার তখন বয়স কত ছিল? তখন আমার 12-13 হ্যাঁ এরকম। বললো। ডাক্তার বলে যে ও তো একটা ছোট মানুষ, হুম, এখন হুম। এই অবস্থায় ও তো মারা যাবে, ওকে তো বাঁচানো যাবে না। তখন ও খুব ভয় পেয়ে যায়, বলে আচ্ছা ঠিক আছে। পরে ডাক্তার বলে যে এটা নষ্ট করে ফেলতে আছে, ঠিক আছে। তখন আবার ডাক্তার বলে এটা নষ্ট করে ফেলতে? হ্যাঁ, ডাক্তার। আচ্ছা, আপনার ভালোর জন্য? হ্যাঁ, আমার ভালোর জন্য, আমি নাকি ওকে। মরে যাবো হয়তো বাচ্চা হওয়ার সময়, এগুলো ওকে বলে। ও খুব ভয় পায়। তো এর ভিতরে যে ও চাকরি করে, চাকরি না, ওইখানে আমার আম্মু ওর একটা সাইকেল কিনে দেয়, যে হুম, ওর হুম, কষ্ট হুম। হচ্ছে আসা যাওয়া। তো ওই সাইকেলটাও বিক্রি করে দেয়, বিক্রি করে। কেন? ওই যে আমার ডাক্তারের ইয়ে করার জন্য ও আচ্ছা। ওখানে বিক্রি করে দেয়, দেওয়ার পর এটা করে। এটাতে আমি আম্মুকে বলিও না যে এরকম এরকম হয়েছে, বা কিছুই আম্মুর সাথে শেয়ার করি না, ওর সাথেই সব করি। পরে ওই আর আমি এটা নষ্ট করে আসি। এটা করে আসার পরে তো আম্মু তো বুঝতে পেরে গেছে। আম্মু তো ওর তো আর কিছু বলতে পারে না, আমার হুম, সাথে হুম, তো হুম, হুম। খুবই রাগারাগি, তুমি এটা কেন করছো, তুমি কিছু বুঝো না, শোনো না, এটা কেন করছো, তুমি বুঝতেছো এটা তোমার জন্য ক্ষতি করে দেবে, তুমি আর কখনো মাও না হইতে পারো এটার জন্য। তো ওই টাইমে আমিও বুঝি নাই, ওরও ভুল ছিল না, ডাক্তারের কথা শুনে ওইটা করছে। তো যাই হোক, তারপরে এটা গেল। যাওয়ার পরে এর ভিতরেই মোটামুটি ঝগড়া টগড়া ভালোই হয়। ঝগড়া বলতে, রফিকুল তার এক ফ্রেন্ড, সে যখন রুবেল আমার বাসায় আসে, হুম, সে হুম। ফোন দিবে যে আসো, আর রুবেলও চলে যায়। তো আমার এটা নিয়ে খুব মাইন্ডে লাগে যে ও আসবে, তো ও কেন সাথে সাথে ফোন দিয়ে নিয়ে যায়, আর ও কেন চলে যায়। আমি তো ও তো আমি তো চাই ও আমাকে সময় দিক, বাট ওর জন্য দিতে পারতো না, ও বললে চলে যেত। তো এইটা নিয়ে হয়তো কিছু বললে, ওকে বললে ও আমাকে মারতো। এটা নিয়ে মোটামুটি কথায় কথায় ধরতে গেলে মারতো। বিয়ের 2 মাস পরে কিছু ভালো মন্দ বলা যেত না, সে আমাকে গায়ে হাত তুলতো। আমি আবার রাগ করে বসে থাকতাম, পরে দেখা হুম, যাচ্ছে হুম। নিজেই রাগ ভাঙাইতো। পরে ভাবে গেল, যাওয়ার পরে আহ, আমার মানে আপনারা তো বাচ্চাটা নষ্ট করে ফেললেন শারমিন। আমি আবারও বলছি, আপনি বেশি হুম, তাড়াহুড়া করছেন মনে হয় কোথাও কোথাও। হ্যাঁ, তাড়াহুড়া করা যাবে না, মানে বাচ্চাটা নষ্ট করে ফেললেন। তো এর পরে আসলে মানে কি মনে হলো তখন? কি আপনার হাজবেন্ড একটু চেঞ্জ হইলো? না, কোন চেঞ্জ হয়নি, আগের মতোই? আগের মতো। ওকে। পরে তো আম্মু তো রাগারাগি করলোই, পরে গেল এটা। যাওয়ার পরে আমার শাশুড়ি আম্মুকে ফোন দিছেন, কদিন ধরে ফোন দেয় যে একটা কথা বলবো বলবো বেন, বাট বলতেছি না, কি না কি বলেন। আমি বলেছে বলেন, সমস্যা নেই। বলতেছে রুবেলকে তো তেমন কিছু দিলেন না, ঠিক আছে, যা দিছেন তো ওই করলো, বইয়ের সাথে তো কিছুই নাই। একটা কাজ করেন, 1 লাখ টাকা দেন, শেরপুরে একটা জমি পাইছি, ওইটা কিনবো ওর নামে আর কি। আপনার মেয়ের জন্যই ভালো হবে, কিনে রাখলে ওদের জন্যই ভালো, আমাদের জন্য তো কিছু বলতেছি না। তখন 1 দিন 2 দিন 3 দিন বলে, তখন 3 দিনের দিন মা একটু রাগ হয়ে যায় যে রুবেলের পিছনে অনেক খরচ করলাম, মোটামুটি লাইসেন্স করে দিলাম, এখন চাকরি টাকরি করে, এখন আবার আপনি বলতেছেন টাকা দেওয়ার জন্য, আমি এত টাকা কই পাবো, এরকম বলে। তো বলার পরে ওই থেকে আমার যখন আম্মু না করে টাকাটা দিতে পারবে না, তখন থেকে আমার শাশুড়ির সাথে আমাদের প্রায় রিলেশন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আম্মু অন্য টাইমে দেখা গেছে উনি, আপনার হাজবেন্ড মানে আপনার বাড়িতেই থাকতো? হ্যাঁ তখন আমার তো একসাথে আপনার তাহলে হ্যাঁ মানে আমি আমি ওকে আমি একটু বলতাম। বলি, মানে আপনার বিয়ে হইলো, বিয়ে হওয়ার পরে আপনাকে শ্বশুর বাড়িতে নিয়ে যায় নাই? না, নিয়ে যান, আমি কারণ? আম্মুর বাসায় ছিলাম। কারণটা কি? কারণটা কি,
সাধারণত যেটা হয় মানে আমাদের হ্যাঁ সমাজ ব্যবস্থা যেটা বলে যে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবার পর তার বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ বলছে যে তখন বলছে যে ও তো ভালো কোনো জব করতে পারে না, এখন তো হুম ভালো হুম কোনো হুম। জব নাই, যদি ভালো জবটা হয় তখন আমাকে উঠায় নিয়ে যাবে ওদের আচ্ছা, বাড়িতে। ওকে। এই জন্য আর নেওয়া হয়নি ফার্স্ট টাইম। তো তারপর কোথায় জানি হ্যাঁ, আমি একটু মানে শারমিন আপনাকে আমি একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে মানে আপনার শাশুড়ি হচ্ছে একটা জমি কেনার জন্য হ্যাঁ খুব সম্ভবত আপনার মাকে টাকার প্রেশার দেয়। হ্যাঁ তারপরে মা যখন না বলে দেয় তখন আমার শাশুড়ির সাথে মোটামুটি সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আর তেমন একটা কথাটা তো বলে না, ফোন টোনও দেয় না, আমি দিলেও তেমন কথা বলে না, ছেলের সাথে জাস্ট কথা বলে। আর রুবেলকে আমি বলতেছি তোমার আম্মু এত টাকা চাচ্ছে কেন, তোমার আম্মু ফোন দিয়ে তো টাকা চাইতেছে। তখনও বলে আমি কিছু জানি না, আম্মুকে যা বলো, আম্মু চাচ্ছে কেন। আমি বলতেছি তুমি বলতেছো হয়তো তার জন্য চাইছে, বলে না আমি কিছু বলিনি, আমি তোমার থেকে কোনো টাকা চাইনি, তুমি আম্মু বলছো আম্মুকে বলো। তো তারপর এরকম যায়। তো এর ভিতরে কোরবানি চলে আসে, কোরবানি ঈদের পরে আমি আম্মুর সাথে একটু রাগারাগি করে ওর সাথে ওর বাড়িতে চলে যাই। হুম হুম হুম। যাই ওই প্রথমবার। হ্যাঁ ওই ফার্স্ট ওর সাথে আচ্ছা। বাড়িতে চলে যাই। হুম হুম। যাওয়ার পরে নতুন মানুষের যে একটু মানুষ যে একটু মানে নতুন যে একটা বউ গেছিলাম, তার ওইরকম কিছুই ছিল না আমার শাশুড়ির। কারণ ওই যে আম্মুর কাছ থেকে টাকা চাইলো, আম্মু হুম হুম টাকাটা দেয় হুম নাই, হুম। তার জন্য আমাকে কোনো রকমই সে কোনো একটা আদর যত্ন ভালোবাসা কিছুই দেয় নাই, আহ, কোনো দিক দিয়েই না। তো আমি যাওয়ার পরে আমার একটা নাকফুল ছিল, ওইটা আমার ননদ আছে ছোট 4 বছরের। ওকে। তো ও লাথি মারে ভেঙে ফেলে, তো ওই টাইমে রুবেলের কাছে টাকা নেই। হুম আর রুবেলও ঠিক করতে দিবে না আর উনিও ঠিক করতে দেন, আমি ওই রকমই আসছি। তো ওইরকম 10 দিন ওদের বাড়ি ছিলাম। থাকার পরে আম্মুর সাথে তো রাগারাগি করে গেছি না, তো আম্মুর সাথে ভয়ে কথা বলিনি। পরে আম্মু যখন কথা বলে কথা বলছি, তখন বলতেছি আমার নানা শ্বশুর বলতেছি যে আপনি আমাকে নিয়ে যাবেন। হুম ও রুবেল বাড়ির বন্ধু আমার বলছে যে তুমি থাকো, আমি একটা রুম টুম নিয়ে তোমাকে নিয়ে আসবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তোর ভিতরে আমি একটু কান্নাকাটি করতাম। তোর ভিতরে ওদের তখন বাড়িতে রুম ছিল না, একটা জাস্ট রুম ছিল, ছোট একটা রুম। আমার শ্বশুর শাশুড়ি নিচে ঘুমাইতো। আর আমার দেবর আছে আমার হাজবেন্ডের 2-3 বছরের ছোট, এখন দুইজনই সেম। তো ওই ভাইয়াটার সাথে আমাকে ঘুমাইতে দেয়। ওকে। তো কি বলবো, এখন ওনাদের জায়গা নাই না কি দিছে, মানে এটা নিয়ে আমার ভালো লাগতো না যে ঘুমাইতেছে আমার পাশে হুম হুম ঘুমাইতেছে, হুম। সে এত বড় একটা ছেলে, হয়তো তার গায়ে আমার হাত চলে যায় বা খুবই তার স্বাভাবিক। এরকমটাই আমার মনে হয়েছিল। তো এরকম করে আমি রাতে মানে এটা ঘুমাইতাম না, ভয়ে ভয়ে থাকতাম, রাতে ঘুমাইতাম না। তো সকাল টাইমে যখন ভোরে আসো দেখেছো তখন ঘুমাইতে, তো সকালে একটু লেট হইতো। তো উঠলে আমার রুবেল আবার আমাকে বলে দিছে দেখো গ্রামে গেছো, ওইখানে একটু সকাল সকাল উঠো, গ্রামের মানুষ সবার বলবে। আচ্ছা ঠিক আছে। যখন আমি সকালে উঠি, শাশুড়ি বলে যে উঠার কি দরকার, ঘুমাইয়া থাকো, কি কাজ আছে, ঘুমাও। তো ঠিক আছে, আমি আবার তখন ছোট মানুষ অত কিছু বুঝি না, আমিও তার কথা ধরে ঘুমিয়ে গেছিলাম। তো এর ভিতরে আবার ঢাকা ফোন চলে আসতো, তোমার বউ তো এত টাইমে ঘুমায় থাকে, এই করে সেই করে, কোনো কাজ করে না। তখন মা আবার আমাকে বলে, ও বলে যে ঘুমায় থাকো, আমি তো বলি উনি তো বলে আমাকে ঘুমায় থাকতে। তোর বলতেছে ঘুমায় থাকলে কি বললে কি তুমি ঘুমায় থাকবা। আচ্ছা ঠিক আছে, এভাবে যায়। যাওয়ার পরে আহ আমার আম্মু ফোনে কথা বলে আমার সাথে। তো রুবেল আবার কি করে, এটা অটো রেকর্ড করে দেয় যে আমার কি বলি ও শুনবে। তো আমার খালার সাথে আমার আম্মু কথা বলে। তো আমার আন্টি নাকি জিজ্ঞেস করতেছে যে শারমিন জানতে যাবেন না, বলে যে না, যে নিচে সেই নিয়ে আসবে। তো এই কথাটা রুবেল শুনে আমাকে ফোন দেয় যে তুমি আজকে রেডি হয়ে থাকবা, আমি আসতেছি তোমাকে নিয়ে, রাতের গাড়িতে আবার চলে আসবো। তো আমি ভাবলাম তখন স্কুল ডিউটি একটা জব করে ড্রাইভিং। তো আমি ভাবতেছি মাত্র কয়েকদিন আগে ঈদের ছুটি গেল খুলছে, এখন কি ওকে ছুটি দিচ্ছে হয়তো সত্যি। আর আমি তো বলছি আমার শ্বশুরকে নিয়ে যাবো, তার মধ্যে ও আসতেছে কেন, আম্মুকে ফোন দিলাম, বলে আমি কিছু জানি না, আমার কিছু বলে নাই, জাস্ট বাড়িতে যাবে। তো গেছে, আমি তো রেডি আছি যে সেরা রাতে তুমি আমাকে নিয়ে চলে যাবে, তো নিয়ে আসে না। তখন আমি বলতেছি কি হয়েছে, চাকরি ছেড়ে দিচ্ছেন, চাকরি চলে গেছে। বলে হ্যাঁ চাকরি ছেড়ে দিচ্ছে, গ্রামে থাকবো, থাকবা না, আমি বলছি হ্যাঁ আপনি থাকলে আমি থাকবো, সমস্যা নেই। তো এভাবে যাই। তারপরে তার নানি বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার নানি আমাকে যেগুলো বলে যে দেখো 3টা বোন, ভাই, বাবা নাই, এক কাজ করো, মা থাকতে যা পারো নিয়ে আসো, তোমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে, যা পারো নিয়ে আসো, টাকা টুকা নিয়ে আসো। তোমার শাশুড়ির জমির কথা বললো, তোমার মা তো রাগ দেখাইলো, মেয়ে বিয়ে দিতে হইলে দিতে হয়, আর এত রাগ দেখাইলে চলে না, ঠিক আছে। তখন আমি তো না, আমি আর তো কিছু বলিও নাই, আমি সাথে দেখি পারবো, আচ্ছা ঠিক আছে এরকমটা বলি। তো বলার পরে ওই দিন আমি ঢাকা চলে আসবো, তোমার নানি শাশুড়ি বারবারই আমাকে বলতেছে ওই যৌতুকের কথা যে হ্যাঁ এটা ওইটা নিয়ে আসবা, মেয়ে হইছো, বিয়ে আমাদের গ্রামের নিয়ম জানো কি, 4 লাখ টাকা দিয়ে ছেলে বিয়ে দিলে 4 লাখ টাকা দিতে হয় আচ্ছা। ছেলেদেরকে। তা আমি বলছি যে দেখেন আমার ফ্যামিলি তো এরকম নাই, আর রুবেল তো জানেই, জেনে শুনে তো আমাকে বিয়ে করছে, হুম হুম হুম। আমি কোথা থেকে দিব। এগুলো বলো না, আমার নানি শাশুড়ি বলতেছে এগুলো বলো না, ঠিক আছে এগুলো বললে হয় না, মেয়ে হইছো, মেয়ে হইছো দিতে হবে, এইটাই জানি, আমাদের গ্রামের নিয়ম এইটা। এখন
তো বললে হবে না, আচ্ছা ঠিক আছে। তো ওই দিন আবার রুবেল আমার সাথে একটু কথা নিয়ে তর্ক করে আমার যেদিন ঢাকা ফিরবো আমাকে একটা চড় মারে। আমি একটু রাগ দেখাই। ওইটা কি প্রথমবার ছিল গায়ে হাত তোলা? না, এর ভিতরে তো ঢাকা তো আমাকে প্রচুর মারছে। এই কথাগুলো আপনি হয়তো স্কিপ করে যাচ্ছেন শারমিন, আমি বারবার বলছি কোনো আমি কথা তো কিন্তু বললাম স্কিপ করা যাবে ফার্স্ট না। টাইমে, হুম। মানে বিয়ের 2 মাস পরেই সে টুকিটাকি কথা, মানে ভালো মন্দ কিছু বলা যায় না, শুধু গা হাত তুলতো। ফার্স্ট টাইমে যখন মারছিল আমার আম্মুর ফোনে একটা রং নাম্বার আসে, ওর সামনে আম্মু আমি ফোনটা রিসিভ করি, রিসিভ করলে ও আমাকে ওই দিন খুবই মারে। ওই ছিল ফার্স্ট মাইর। তারপর তো এইভাবে কথায় কথায় গা হাত তুলতো, বদঅভ্যাস ছিল ওর, কথা কথায় আমাকে মারতো। তো ওই দিনও গ্রামে মারে, তো আমার এটা খুব খারাপ লাগে। পরে আমি ওর সাথে কথা বলি না, পরে ঢাকা ফিরি। পরে রাতে ভাবতেছি বাড়ি থেকে আসলাম, আম্মুর কাছ থেকে আসলাম রাগারাগি করে, এখন যদি ওর সাথে এরকম যাই আম্মু কি মনে করবে। আচ্ছা ঠিক আছে, পরে বাস্তবিত কথাটা তো বলে নিলাম, আসলাম। তো সে কখনো আমাকে বাইরে যাওয়া পছন্দ করতো না, এমনকি আচ্ছা। আম্মুর সাথেও না। তো সারাদিন কিভাবে বাসায় বসে থাকবো। তো আম্মুর সাথে দেখা যাচ্ছে কোথাও যাচ্ছি, সে ফোন দিতেছে, আমি বলছি আমি বাসায়। তো সে বাসায় এসে আমাকে ফোন দেয়, তার ভয়ে আমি বলি আমি বাসায়। যখন বাসায় এসে দেখে না আম্মুর সাথে আসলে সে আমাকে অনেক মারে, খুবই গায়ে হাত তুলতো, কথা কথা গায়ে হাত তুলতো যে হ্যাঁ তুমি বাইরে যাবা কেন। আমি বলে বাসায় কতক্ষণ থাকে, আমি তো আম্মুর সাথে গেছি, কোথাও তো যাইনি আর বাইরে। এরকম। তো এর ভিতরে যখন ওর সাথে আমার বিয়েটা হয়, আমাদের গ্রামের মানুষগুলা বলে, ওদের বাড়ি হলো শেরপুর, তো বলে যে দেখো ওই অঞ্চলের মানুষগুলা বেশি একটা ভালো না, ওই অঞ্চলের মানুষরা অনেক যৌতুক চায়, অনেক টাকা পয়সা চায়, না দিলে দেখেছে পরবর্তী সংসার হয় না, কি জন্য যে মেয়েটাকে বিয়ে দিলেন, মেয়েটার এমনি বাবা নাই, গ্রামে দিতেন ভালো হতো। তো তখন আমি ওরা কান্নাকাটি করে বলি যে আসলে সবাই তো এগুলা বলে, প্লিজ আপনি আমার সাথে এটা করেন না, আমার তো বাবা নাই, আপনি আমার পাশে থেকেন। তো বলে ও বলে আচ্ছা ঠিক আছে। ও তখন ভয় পায় যে আমি যদি আবার ওকে রেখে চলে যাই, এই জন্য ও আমাকে ঘর থেকেও বের হইতে দিত না। ও বলতো যে দেখো আমরা পছন্দ করে বিয়ে করছি, তুমি যদি আমাকে রেখে চলে যাও তাহলে এইটা আমি গ্রামে কিভাবে মুখ দেখাবো। আমি বলছি আমি কখনো যাব না, আপনি আমার পাশে থাকেন, আমার বেশি কিছু চাই না, আপনি থাকলেই হবে, এরকমটা বলি। তো এবার গ্রাম থেকে আসি, আসার পর এখানে থাকতেছি। তার যে অফিস করে ওই ম্যামের সাথে আমার সবসময় কথা হয়। তো দেখা গেছে যখন ও লেট করে আসে আমি ওকে ফোন দিই, হ্যাঁ আসতেছি বা ডিউটিতে আসি। তো এই যে অনেক সময় রাত 12টা 1টা বাজে আসতেছি। তো এগুলো আমি যখন আমি ওর ম্যামকে ফোন দিতাম, যে উনি আমাকে সবসময় বলে দিত সত্যিটা, যে না রুবেলকে তো ছুটি দিয়ে দিচ্ছি 8টা বাজে 7টা বাজে। আচ্ছা ঠিক আছে। ও বাসায় আসলে এতক্ষণ কইছিলেন কি করছেন, বলে তোমাকে বলতে হবে, তোমার সমস্যা কি। তা আমি বলছি আপনি তো আমাকে একটু সময় দেন না, শুক্রবার বাসায় থাকলে ওই দিন তো বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যান, আবার এই যে দেরি করে আসেন কি করেন আপনি। তো এগুলো নিয়েই খুব মারতো আমাকে, এগুলো আচ্ছা। বললেই তার সাথে আমার ঝগড়া, সে আমাকে মারতেছে। এভাবে যাচ্ছে। এটা কি মানে এই যে আপনাকে মারধর করতো, এটা কি আপনার নিজের বাড়িতে না শ্বশুর বাড়িতে? আমার নিজের বাড়িতে, আমার আপনার আম্মুর মা কিছু সামনে। বলতো না? না ওই টাইমে আমাকে কিছু বলতো না, আর আম্মুকে আরো ও আমার আম্মুর সামনে আমাকে দোষারোপই বানাইতো। আচ্ছা। যে আমি তখন আম্মু একটু বলতো যে ও বলতো যে আমি ছেলে মানুষ, আমি রাত 2টা আসি 3টা আসি না আসি সেটা তো ওর দেখার বিষয় না, ও আচ্ছা। এই কথাগুলো বলতো। তো আম্মু এরকম একটা কিছু বলতো না, এই জন্য যে ও আমাদের এখানে থাকে, যে ও জামাই, ওকে এটা কিছু বলা যাবে না, এই জন্য আম্মু দেখা গেছে ওর কথা শুনে আমাকেও গায়ে হাত তুলতো, যাতে ও যাতে ভালো থাকে বা ও যাতে আম্মুর উপরে কোনো রাগ টাগ না থাকে। তো এভাবে যাইতেছে। তো এর ভিতরে একদিন 8টা বাজে ফোন দিছি যে কোথায় আছেন, বলে হ্যাঁ আসতেছি। তখন রাত 11টা বাজে বাসায় আসে, তার ছুটি আছে, সে আসতেছে বলে গাড়িতে আসছে বলে 11টা আসে। তা আমি ওদিন ওর সাথে কথা বলতেছি না, চুপ করে আসছি যে ওর সাথে আজকে কথা বলবো না, ও কেন এত লেট করে বাসায় আসে। তো আমি চুপ করে আসছি, ও চুপ করে আসে, আয়সা কিছু বলে না। আবার ওই দিন আমি একটু অসুস্থ ছিলাম, আম্মু বলতেছে যে শারমিন তো অসুস্থ, বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার ছোট বোন কিনে দেয়, চলো ওষুধ কিনে দিই। তোকে নিয়ে যে ওষুধ কিনে দেয় বাট নিজে বাসায় আসে না। তো এভাবে সারা রাত চলে যায়, বাসায় আসে না। আমি তার মাকে জানাই যে আপনার ছেলে এরকম এরকম বাসায় আসে না। আচ্ছা ঠিক আছে। তারপর দিন আম্মু ফোন দেয় যে কি হয়েছে, তুমি ওষুধ কিনতে যে তুমি কোথায় চলে গেছো। শারমিন, আমি একটু থামাবো আবার আপনাকে, আপনাকে একটু থামাতেই হচ্ছে। অনেকেই বলছে যে আপনি খুব দ্রুত কথা বলছেন, যার কারণে হয়তো অনেকে বুঝতে পারছেন, একটু সময় নিয়ে গল্পটা বলতে হবে, রাইট? এখনো আপনার হাতে অলমোস্ট 1 ঘন্টা সময় বাকি। তো বলুন। তারপর দিন বাসায় আসে না, বাসায় না আসলে এটা নিয়ে আমিও মন খারাপ করে থাকি। পরে ও বাসায় আসে, পরে ওর আম্মু ফোন দিয়ে একটু বকাঝকা দেয় যে কেন বাসায় আসো না। আমার আম্মু বলে যে যাই হোক, ও তো তোমার সাথে রাগারাগি করে না, কিছু বলেও না, তুমি লেট করে আসো, তোমার সাথে কথা বলে নাই। তুই বললো, বলার পরে গেল। এর ভিতরে আমার শাশুড়ি ফোন দিতেছে। এর ভিতরে আবার বলছে কি যে তুমি তো এখন জব করো, আম্মুর তো খুব কষ্ট হয়ে যায়, দেখতেই আছো সবকিছু, তাহলে একটা কাজ করি। তো আমরা যে এলাকাটা ছিলাম
আর ফার্স্টে যখন বিয়ে হয় যে এলাকায়, ওই এলাকায় থেকে অন্য একটা এলাকায় চলে আসছি ওর জন্য। ও বলছে আমি ওই এলাকায় থাকলে হয়তো কারোর সাথে চলে যাব, তাকে রেখে, এই জন্য অন্য একটা এলাকায় আসা। তো আমার শাশুড়ি ফোন দিছে, তো সরি এর ভিতরে কথা হয়েছে যে ওই এলাকার রুম ভাড়াটা খুব কম ছিল, সেরকম একটা বারান্দার রুম ছিলাম ফার্স্ট টাইমে, তো 4,000 টাকা মাত্র রুম ভাড়া। তো আমি বলছি যে ঠিক আছে একটা কাজ করি, আমরা রুম ভাড়াটা শুধু দিব আর আমি সংসার চালাবি, আর আমরা দুইজনের নামে একটা দুটো অ্যাকাউন্ট করে রাখবো, এভাবে আমাদের কিছু টাকা হয়ে যাবে, আর বাড়িতেও যেটা দিবেন দিবেন, কোনো সমস্যা নেই। এভাবে যায়, যার পরে দুইটা অ্যাকাউন্ট করি, সে 1 মাস রুম ভাড়া দেয়। সে আবার সবসময় তার মায়ের সাথে সবকিছু শেয়ার করতো, মানে আমার ফ্যামিলি তো কি হচ্ছে না হচ্ছে সবকিছু শেয়ার করতো। তো তার মাকে এটা বলে যে 2টা বই করে, আর আমার ফ্যামিলি আর আমাদের বাসায় রুম ভাড়াটা ওর দেয়া লাগবে। তো কথা বলে, বলার পরে ওর মা বলে যে তুমি যে ওর নামে বই করছো, ও তো ঢাকায় মেয়ে, 50,000 টাকা হলে তো তোমার চিনবে না, অন্য ছেলের সাথে ভেগে যাবে, তখন কি করবা? টাকা হয়ে যাবে, সব হয়ে যাবে, দরকার নেই, ওই বইতে কোনো টাকা টুকা দিবে না। ওই টাইমে ও আমার সাথে সব শেয়ার করতো, ওর মা কি বলে কে কি বলে সব আমাকে বলে দিত। তারপর বলে আচ্ছা, তারপর ওই টাকাটা আর দেয় না, আমারটা 3,000 টাকা হয়, ওটা 600 টাকা হয়, আর ওটা দিবে না, বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে? তারপর তার মা আমাকে বলে যে তোমার মায়ের কাছে 4,000 টাকা দিয়ে কেন থাকবে, আর 2-3,000 টাকা নিলে তুমি আর রুবেল ভাই আলাদা থাকতে পারবা। জানি কথা বলে আচ্ছা ঠিক আছে। তো এভাবে তার মা বলতেছে যে তোমার কাছে থাকতে না, বলতেছে আমি বলতেছি আপনার ও বলতেছে কাছে থাকলে আদর পায় না। আমি বলছি যে শুনেন মা, আমরা 4 ভাই বোনের থেকে আপনার ছেলেকে কিন্তু যথেষ্ট আমার মা আদর করে, সেটা আপনার ছেলে ভালো জানে। তো বলে যে হ্যাঁ আরো বেশি আদর করবে দূরে থাকলে। তো বলে, এবার বলার পরে আলাদা একটা রুম নেই। তো রুম নেই, আম্মু স্বাভাবিকভাবে ঘরের যা লাগবে মানে বড় জিনিসগুলো ছাড়া, যেহেতু আমরা একসাথে ছিলাম আম্মুর সাথে, তখন আমাদের ফ্যান ছিল, খাট ছিল, আর এমনি নর্মাল যে রান্না বান্না সবকিছু গোসল টোসল সবকিছু আম্মু টুকটাক কিনে দেয়। তো ওর আর ওর ফ্যামিলির কথা হয়েছিল যে আম্মু বড় জিনিসগুলো ফার্নিচার দিবে। তো ও হুট করে রুম নিছে মাসের 20 তারিখে, তো এইগুলো আর দেওয়া হয়নি। তো এইগুলা নিয়ে ও খুব আমার সাথে ঝগড়া করে। ওই টাইমে আবার আমি কনসিভ করি আবার দ্বিতীয়বার। আবারও? হ্যাঁ, আচ্ছা শারমিন, একবার আপনি প্রথমবার যখন আপনি কনসেপ্ট করলেন ওটার কতদিন পরে এটা? ওটা 6 মাস পরে। তো 6 মাস পরে তো আপনি মানে নিজেই হচ্ছে একটু আগে আমাকে বলছিলেন যে আপনার বয়সটা ওরকম করে হয় নাই, আপনি পরে বুঝতে পারছিলেন যে আপনি ম্যাচিওর না, ডাক্তার আপনাকে বললো যে ফিজিক্যালি এন্ড মেন্টালি আপনি ম্যাচিওর, তাহলে আবারও একই ভুল কেন করলেন আপনি? আবারও একে ভুল করছি। ফার্স্ট যখন বিয়ে হয় আমার, না মানে মানুষের ভুল একবার হয় শারমিন, তাই বলে হ্যাঁ, বারবার বলি। ভুল? ফার্স্টে যখন বিয়ে হয় হুম। আমার ফ্যামিলি আত্মীয় স্বজন অনেকে বলে যে দেখো একটা বেবি নিয়ে নিও, কারণ হুম। যদি পরবর্তীতে বেবি না হয় হাজবেন্ড আর তো রাখে না, একটা বেবি নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে। পরে যখন নেক্সট টাইমে যে ওই যে ও আবার এটা ওর ছিল যে একটা বেবি নিবে, তো আমি এটা না আপত্তি করলাম না। 6 মাস বা 8 মাস পরেই নেক্সট কনসেপ্ট করি, মানে দ্বিতীয়বার। আচ্ছা। হ্যাঁ, তো আপত্তি ছিলাম না। ওর ফ্রেন্ড ও আমাকে যেটা বলছে, ওই রফিকুল, ওর জন্যই মেন আমার সমস্যাটা হইতো। ওর জন্যই রুবেল ওরে সময় দিত যে আমাকে সময় দিত না, ওর সাথেই সময় কাটাইতো, ওইগুলা বললে আমাকে মারতো। তো ও নাকি বলছে যে তুমি এক কাজ করো, আবার একটা বেবি নিয়ে নাও, একটা বেবি নিয়ে নাও, নিলেও বেবির সাথে থাকবে, তুমি তার বাসায় যাও, কি করো না করো অত কিছু করবে না, এটা বেবি নিয়ে নাও। আর আমি ওই টাইমে আর করলাম না, নিয়ে নিলাম। তো ওই টাইমে আবার ও আলাদা হতে চাচ্ছে আমুর থেকে। আমি বলছি যে অসুস্থ আমি, এখন এই টাইমে আলাদা হই, বাচ্চা টাচ্চা হোক তারপরে যাই, না ও মানবে না। পরে আলাদা রুম নেই, ওই যে আমার খুব মারে ও, যে আম্মু কিছু দেয় না বড় কিছু, এটা নিয়ে খুব মারে। তো মারলে আম্মুর ওদিন কিছু বলে না, আমাকে বলে আম্মুর সামনেও মারে পিছেও মারে। আম্মু বলে যে দেখো নিজে করছো, এত কিছু দায়িত্ব নিয়ে এত কিছু করলাম, তারপরে যে তোমার কাছে নাম পাই না, আমি কি করবো, আমি কই যাবো, এরকম বলে। বলার পরে ওই যে বাসায় যাই, বাসায় যেয়ে থাকতেছি। তো এর ভিতরে আবার অসুস্থ হয়ে পড়ি অনেক বেশি হলে। এর ভিতরে যে আম্মু কিছু দেয় না দিয়ে রাতের করে আমার বাসায় যায় না, আম্মুর বাসায় যায় না। তারপর আমি একদিন অসুস্থ হয়ে পড়ি, রুমে যাওয়ার 1 সপ্তাহ পর অসুস্থ হই। তখন আম্মু ফোন দেয়, আম্মুকে ফোন দেয়, ফোন দিয়ে আম্মুর বাসায় আমাকে নিয়ে যায়। তখন আবার ওই টাইমে আম্মুর বাসায় ছিলাম প্রায় 1-1.5 মাস, 1 মাসের মতো ছিলাম। থাকার পরে ফার্স্ট টাইমে যখন রুম নেয় তখন সে খুব ভালো, তাড়াতাড়ি চলে আসতেছে। আর যখন আম্মুর সাথে থাকি না, আম্মু বলতো যে রুবেল তুমি এত লেট করে আসো, এটা কিন্তু ঠিক না। দেখেন আম্মু আপনার সাথে আসি যে আমি এই জন্যই আসি, যখন আলাদা থাকবো তখন আসবো না। তো ফার্স্টে যখন আলাদা রুম নেই কয়েকদিন ভালোই ছিল, ভালোই তাড়াতাড়ি চলে আসে, ছুটে এসে চলে আসে। কিন্তু পরবর্তীতে দেখতেছি কয়েকদিন পর আবার যেই
আমি অসুস্থ, সে সারাদিন যাচ্ছে, সে একটা ফোনও দিতেছে না। আচ্ছা। ফোন দিলে আমাকে খুব মেজাজ দেখায়, এই সেই এই টুকটাক মারধর করে, এরকম যাচ্ছে। তো এর ভিতরে আবার ও এর ভিতরে বলে যে একটা কাজ করো শারমিন, আমি উত্তরা জব নিব, আর এখানে যে রুম ভাড়াটা দিচ্ছি তুমি তোমার মায়ের কাছে থাকবা, এখানে যে রুম ভাড়াটা দিচ্ছি ওটা তোমাকে দিব। তো আমি বলছি, এটা একটা কথা বললেন? এখন আমি অসুস্থ, এখন তো আমার বাসায় আপনাকে দরকার, আর এখন আপনি বলতেছেন আপনি উত্তরা থাকবেন। দেখেন, এইটা একটা কথা না। মানুষ বিয়ে করে কি জন্য? তাহলে বিয়ে করছেন কেন? তো এই কথাটা যখন আমি রাজি না হই, তো আমার সাথে 2-3 দিন কথা বলে না, বাসায় কোনো বাজার দেয় না। আমার আম্মু বলে যে তুমি ওর সাথে কোনো ঝগড়া করো না, তুমি অসুস্থ, ও কথায় কথায় গায়ে হাত তুলে, ওর সাথে তো কথা বলার দরকার নেই, তুমি আমার এখান থেকে এসে খাই যাও। তো এরকম করতেছি। তো একদিন ও অফিস থেকে আসছে, আমার মায়ের বাসার পরে আমার বাসায় যাইতে হয়। তো অফিস থেকে আসছে, আসার পরে আমার বাসায় গেছে, যা দেখো ওইখানে আমি, বলতেছে মা বাসায় আসেন, কিছু কথা আছে আপনার সাথে। কথা আছে, তোমার বাসায় আসেন। সরি, এর আগে আবার একদিন ফার্স্ট, আমি জানি ও সিগারেটও খায় না, এর আগে ফার্স্ট একদিন নেশা করে আসে। হুম, সেটা জানতে পারি কিভাবে? ও আসে, আসার পর ওর এক মামা আছে, আমাকে ফোন দেয় আচ্ছা। যে স্বামীর রুবেল বাসায় গেছে, হ্যাঁ, কয় আজকে একটু বেশি করে ফেলছে। কি করেছে মামা? এরকম এরকম নেশা করছে। আচ্ছা, তো ওই জন্য আমি খুব রাগ হয়ে যাই, যেখানে আমি জানি আমার জামাই সিগারেট ধরে না, সেইখানে নাকি আজকে নেশা করে আসছে। তো ওই দিন আচ্ছা। ওর সাথে একটু রাগারাগি করে, আমি ওর সাথে কথাই বলি না। তো তখন সে খাটের উপরে বসে বসে খাট বাড়ি মারা বলতেছে যে হুম, 10 তারিখে আমাকে মোহাম্মদপুর কেউ রাখতে পারবে না, আমি চলে যাব। আমরা সে নেশার ঘুরে হয়তো বলতেছেন। পরে আবার উত্তরা যাওয়ার কথা নিয়ে এলো। তো ওই দিন অফিস থেকে আসে, আম্মুকে বলে যে আসেন, কথা আছে। আম্মু যায়। পরে কয়, কি হয়েছে? পরে আমি বলতেছি, আম্মু এরকম এরকম বলতেছে, আমি তোমার কাছে থাকতে আর ও উত্তরা চলে যাবো, ও গ্রামের বাড়ি করা লাগবে ওর। ও আমার আম্মুর কাছে টাকা চাইছে, আম্মু তো দেয় নাই, এখন ওর বাড়ি করে দেওয়া লাগবে, ওর মা বাবারই। এ কথা বলে। তো বলার পরে ওই দিন আম্মুর সামনে আমাকে সে খুবই মারে, খুবই মারে। সে আমাকে গলা টিপে ধরে, সে আমাকে মোটা একটা লাঠি দিয়ে মারে, ওয়ালের সাথে বাড়ি মারে, খুব মারে। তো ওই দিন আম্মু খুব রাগ হয়েছে যে আসলে তুমি মানুষ না অন্য কিছু, ও এত একটা অসুস্থ মানুষ, তুমি এমন মারতেছো তো মারতেছো, আমার মেয়ে তোমার দিব না, যাও বাবা, আমার মেয়ে ভালো না, ঠিক আছে তুমি তোমার মতো থাকো। তখন আমাদের এলাকার পাশের মানুষগুলো বলে যে আসলে যাই হোক, আমি এবার আম্মুর সাথে খুব রাগ ব্যবহার করে, কথায় কথা হুম, আম্মুকে, হুম, আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না। তো এর ভিতরে আশেপাশের লোকজন বলতেছে যে যাই হোক, এখন তো আসলে আপনার মেয়ে অসুস্থ, বেবি হবে, এখন তো আসলে ডিভোর্স টিভোর্স হয় না, স্বামী স্ত্রী এরকম হয়, ঠিক আছে, যে রুবেল তুমি এটা করো না বাবা, মার টার দিও না, এখন দেখো না অসুস্থ, এই টাইমে কেউ মারে, পাগল। তো এবার বলে টলে বুঝাই। পরে রাতে সে আমার কাছে মাপ চায় যে স্বামী আমি ভুল করছি, আজকে তোমাকে প্রচুর মেরে মারছি, ভুল হয়েছে, সরি মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে। পরে রাতে আমরা দুজন সময় থাকি, মাপটা চাই আমার কাছে, শুয়ে থাকি। সকালবেলা অফিসে যায়, আমাকে বাজারে টাকা দিয়ে যায়। তো আমাকে রাতে খুব মারে, তো ওইটা আমার শরীর খুবই অসুস্থ, এমনিতে আর অসুস্থ হয়ে গেছে, আমি আর ওই দিন বিছানা থেকে উঠতে পারি না। তো সকাল 8টা বাজে ডিউটি যায়, 10টা বাজে বাসায় আসে। এসে বলতে, তুই তো এনে শুয়ে আসোস, দেখ তোর বাসায় কি হইতেছে। আমি, কি হয়েছে? যা দেখ তোর মা কি করতেছে। আচ্ছা ঠিক আছে। একটা পাঞ্জাবি পরা থাকে, আর স্যারের ওই গাড়িটা নিয়ে আসে বাইরে রাখে, এর ভিতরে আমরা যে রুমে যাই, ও 2 মাসের 1 মাসেরও ভাড়া দেয় না, হুম, 2 মাসের ভাড়া জমে যায়। তো বলে, বলার পর ও চলে যায়, ওর গায়ে একটা পাঞ্জাবি শার্ট পরা ছিল, বাসা থেকে একটা পাঞ্জাবি নিয়ে যায়। তো আমি বলছি, তো রাগ করছে, বাসায় গোসল করবে না ওইখানে গোসল করবে, এটা ভাবছি আমি। তো গেছে, যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে, ফোন দিচ্ছি, ফোন রিসিভ করে না। তার এক মামা ওইখানে জব করে, ওর যেখানে জব করে, আমি মামাকে ফোন দিলাম, মামা এরকম এরকম লোকের ফোন ধরে না। বললো একটু বুঝাই, একটু ঝগড়া করছি তো, একটু বুঝাই দিন। বলে আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আসলে বাসায় পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে। আমি ফোন দিচ্ছি, ধরে না। সারা রাত ঘরে একা একা বসে আছি, ফোনই ধরে না। তারপরে দেখলাম যে একটা সময় মোবাইল ব্ল্যাক লিস্টে রাখা, নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। তখন আমার ফোনে রাতে যত টাকা ছিল, মানে 100-র উপরে মেসেজ করছি তাকে, কসম এটা সেটা দিয়া, যে প্লিজ ফোনটা খুলেন, কি হয়েছে আমাকে বলেন। তো এর ভিতরে আবার আম্মুর বাসায় যাই, আম্মুকে বলে কি হয়েছে, রুবেল তাই সেটি বললো। বলকে কি হবে, আমি রুবেলের চাচতো ভাইকে ফোন দিছিলাম যে বাবা একটু আইসো তো বাসায়, রুবেলের কি হইলো, ওই এত গায়ে হাত তুলে আমার মেয়ের কথায় কথায়, একটু আইসো তো ব্যাপারটা দেখবো কি ও জিজ্ঞেস করো। আর আরেকটা ওর মামা আছে, ওই মামাকে ফোন দেয় যে রুবেল তো এরকম ছিল না, এখন রুবেল এমন করতেছে কেন, কথায় কথায় গায়ে হাত তুলে করে, আমার সাথেও খুব খারাপ ব্যবহার করে, এগুলা কিন্তু ঠিক না, একটু আইসেন,
ছুটি পাইলে তখন রুবেল আমরা একসাথে কথা বলবো। তো আমি এই কথাটাই বলছি, এই কথাটা আবার ওরে ফোন দিয়ে বলছে যে তোমার শাশুড়ি এরকম এরকম বলছে। তখন তার মাকে জানায়, তার মা বলে তুমি বাড়িতে চলে আসো, দেখি কি হয়। তো সারা রাত এভাবে কান্নাকাটি করি, ঘরের মধ্যে তাকে কসম দিই, অনেক মেসেজ করি, একটা মেসেজের না রিপ্লাই দেয় না একটু ফোনটা আমার ধরে। তো গেলে এরকম যাওয়ার পরে তার মাকে রাত দেখতে ফোন দেই যে মা, রুবেল কি বাড়িতে যাচ্ছেন? বলে কই না, কিছু বলে নাই। আমি বলছি এরকম এরকম, ফোন দিতেছি ফোনও ধরে না, কিছু না, মেসেজ করতেছি কিছুই বলে না। দেখেন আপনার ছেলে কোথায় থাকবে, আমি কিন্তু আপনার ছেলের ওইখান থেকে ধরে নিয়ে আসবো, কই যায় থাকবে, কতদিন থাকবে আমি ওটা দেখবো, এরপর কথাই বলি। বলার পর ঠিক আছে, সকালবেলা আম্মুর বাসায় যাই, কান্নাকাটি করি, ভাইয়ের ফোন দিয়ে ওর ফোনে ফোন দিই। ভাইয়ের ফোনটা ভাই সাথে সাথে ফোনটা বন্ধ করে দেয়। দেওয়ার পরে আম্মুকে বলি যে চলো দেখি, হয়তো রাগ করে গাজীপুর গেছে, ওর ওইখানে আত্মীয় স্বজন থাকে, হয়তো ওইখানে গেছে, এখন সকালে চলে আসবে। তো বললে ফোন যাই আমি আর আম্মু 7টা-8টার দিকে ওর অফিসের সামনে যাই। গেলে দেখি যে ও নাই। তখন অত সকালে তোর ম্যাডামকে ফোন দিতে পারতেছি না, ওখানে বসে আছি। 10টা যখন বাজে ওর ম্যামকে ফোন দিই যে ম্যাম রুবেল তো কালকে বাসায় যায় না। বলে কেন? আমি অত ডিউটিতে যায় না, এখন আপনাদের কোনো দরকার ছিল নাকি? কয় না, ও তো ছুটি নিচ্ছে, তোমার স্যার চট্টগ্রাম গেছে, ও বললো যে তুমি অসুস্থ, তোমাকে নিয়ে বাড়িতে যাবে। আমি আবার বলছি যে রুবেল তোমার ছুটিটা দরকার না হলে নিও না, কারণ ওনার আবার 2টা বেবি, একটা ছোট একটা স্কুলে পড়ে, তো ওর স্কুলে দিতে প্রবলেম হবে। তো বললো যে না, আমার ওয়াইফ অনেক অসুস্থ, বাড়িতে যাওয়া লাগবে, তো এই জন্য ছুটি দিলাম। তো আমি আবার বলি, বলার পর বাসায় আসি, এর ভিতর রাস্তায় শাশুড়িকে ফোন দেই, মা রুবেল কিন্তু বাড়িতে গেছেন। বলে যে না, রুবেল বাড়িতে আসেন নাই, বলে ফোনটা সাথে সাথে বন্ধ করে দেয়। আর আমি ফোন দিতেই থাকি, তো এর ভিতরে একবার ফোন ঢুকে যায়। তখন বলি মা রুবেল কিন্তু বাড়িতে গেছে। মিথ্যা কথা বলেন কেন? বলে না, রুবেল উত্তরা। আমি বলছি না, রুবেল বাড়িতে। পরে রাস্তার ভিতরে বেশি কথা না বলে বাসায় যাই, বাসায় যাই ফোন দিই যে মা কি হয়েছে, রুবেল বাড়িতেই চলে গেছে, যাক ভালো কথা, সে আমাকে বলে যাবে, তার সাথে আমার ঝগড়া না কিছু না, সে হঠাৎ করে বাড়িতে চলে গেছে। আমার কাছে বলতেছে দেখো রুবেল যেখানে আছে সমস্যা নেই, তুমি এক কাজ করো, তোমার মার থেকে 1 লাখ টাকা আর ওই যে তোমাকে একটা স্বর্ণের কানের দুল দেওয়ার কথা ছিল না, ওইটা নিয়ে আসবা, আর ঘরের যে জিনিসপত্র লাগে ওগুলা নিয়ে আসবে। আমি বললাম এগুলো কি বলেন আপনি? আপনার ছেলেকে তো দিছে, লাইসেন্স করে দিছে, আবার অনেক কিছু করছে, এখন তো সম্ভব না আমার পক্ষে। তখন তার থেকে ফোনটা নেয় তার মা, আমার নানি শাশুড়ি, নিয়ে বলে যে কি হয়েছে? আমি বললাম নানু এরকম এরকম, রুবেল বাড়িতে চলে গেছে। আমি ওর নানুর কথা শুনে তো একবার কনফার্ম যে রুবেল বাড়িতে। তো তখন বলে যে শুনো, রুবেল বাড়িতে আসে নাই, রুবেল বাড়িতে থাক, যেখানে থাক, টাকা পয়সা নিয়ে আসো, রুবেলকে খুঁজে পাওয়া যাবে। আমি বলছি না, পসিবল না, আপনারা যেটা বলতেছেন এত টাকা পয়সা কই পাবো? তো বলে বিয়ে করছে কেন? বিয়ে করলে দিতে হয়, জানো না ছেলে পালতে অনেক কষ্ট আছে। তার উত্তরে আমি বললাম কেন, মেয়ে পালতে কি কষ্ট নাই? বলাকে বেশি কথা বললো না, যেটা বলছি সেটা শুনো, যদি টাকা পয়সা নিয়ে আসতে পারো আসবা, না আসতে পারলে নাই। 4 লাখ টাকা দিয়ে যেখানে বিয়ে দেই, বিয়ে করে আমাদের ছেলে, ওইখানে 1 লাখ টাকা দিতে পারবা না। ভালোই এরকম বলতেছে। তো আমি ওনাদের সাথে কথা বলতেছি, কথা কাটাকাটি করতেছি। পরে একটা পর্যায়ে মা আমাকে ইশারা দিয়ে বলে তুই বল যে হ্যাঁ আসেন, টাকা পয়সা যা লাগে দিব। বলে না, আসবো না। কেন আসবো? তোমার দরকার হলে তুমি না চলে আসবে, তোমার ফ্যামিলি দিয়ে যাবে, এরকম বলে। পরে মা ফোন নেয় যে কি হয়েছে, রুবেলের কি হয়েছে, মেয়ে আমার অসুস্থ, না বলে এভাবে চলে গেছে, সারা রাত বাসায় কান্নাকাটি করছে। বলে কি হবে, আপনারা টাকা দিতে বললাম, রাজি হচ্ছেন না, তো ছেলে যাবে না, কি করবে? ছেলে তো এখানে আসে নাই, ছেলে কোথায় গেছে জানি না। এখন যদি মেয়েকে সংসার করাইতে দেন, মেয়ে যদি সংসার করার ইচ্ছা থাকে, তাহলে আমি যেটা বলছি, আমি জমি কিনে দেবেন না ওই টাকাটা, এবং সাথে মাছ ধরে দিবেন। মা বলছে আমি একটা তিল পরিমাণ কিচ্ছু দিতে পারবো না। ওই কথার উত্তর আমার শাশুড়ি বলে তাহলে আপনার মেয়েটা আপনার কপালে থাকুক। এটা আপনার শাশুড়ি বলে? হ্যাঁ, আমার ছেলে আপনার মেয়ের কোনো ভরণ পোষণ দিতে পারবে না, বলে ফোন কেটে দাও। তো দেওয়ার পরে বলে যায়, আমি তো খুব কান্নাকাটি করি, আমার শাশুড়িকে ফোন দিয়ে বলি মা রুবেলকে বলেন একটাবার আমার সাথে কথা বলতে, একটাবার হইলো বলেন কথা বলতে। পরে রুবেল আমাকে ফোন দেয়, তখন আমি রুবেলকে হ্যালো বলে আমি খুব কান্না করে দিই যে কি করলেন, কি হয়েছে আপনার, আপনি এভাবে চলে গেলেন কেন? কিছু না বলে আপনাকে সারা রাত মেসেজ করলাম, ধরলে কিছু বললেন ওটা, ফোনটাও বন্ধ করেন। তো বলে আম্মু কি বলছে শুনছো? আমাকে হ্যাঁ শুনছি।
তো এটাই আম্মু যা বলছে তাই, আম্মুর কথার উপরে আমি কথা বলতে পারবো না। আমি বলছি, এটা একটা আচ্ছা। কথা হলো? এইটাই কথা, আমার আম্মু আম্মু যা বলছে তাই, পারলে আসো, না পারলে নাই থাকো, আমার ছেলেটা আমার বাপ বেবি হলে দিয়ে যাবে আমাকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই বলি এটা বলে নাই যে একটা বেবি হইতেও তো মানে ট্রিটমেন্টের ব্যাপার থাকে, না হসপিটালের ব্যাপার থাকে? না এটা বলেনি। আচ্ছা। বললো ঠিক আছে ওই যাক। পরে বাট আপনি প্রশ্ন করেননি যে আপনার সন্তান হতে যাচ্ছে, এই এই দায়িত্ব ওর ভরণ পোষণ কে নিবে, বা না একটা ওই ট্রিটমেন্টের তো রকম, কিছু মানে হাসপাতালের তো বিল তো একটা বিরাট অ্যামাউন্ট, রাইট? না ওই রকম তখন ফার্স্ট 3 মাস ছিলাম তো, তখন 3 মাস ছিল বাবাটা, ওরকম কিছু বলিনি। তাহলে যে তখন ওদের আম্মুর কথাটা অ্যাকসেপ্ট করে নিলেন। আম্মু ওর 50,000 টাকা দেয়, ওর মা আসে, ও আসে, আমার একটা ভাইয়ের মাধ্যমে ভাইয়ের ওর কথাটা বলে নিয়ে আসে, পরে ম্যানেজ করে 50,000 টাকা দিই আমরা, দিলে ঠিক আছে এবার চলতেছে। এর ভিতরে আমি তো খুব অসুস্থ, বলতেছি ডাক্তারের কাছে নিয়ে যান, চলেন ডাক্তারের কাছে যাই। তার মাকে জিজ্ঞেস করছে, শারমিন ডাক্তার কাছে যায়, বলে আমাদের বেবি হয় নাই, কিসের ডাক্তার, কোনো ডাক্তার কাছে নেই, আমরা বাচ্চা হয় নাই, কিসের ডাক্তার কাছে নিবে, ঢং যত সব। তো আমাকে এটাই বলে। আমি বলছি এটা একটা কথা বলেন, হয়েছে আগের মানুষের হয়েছে, বাট এখন তো অনেক সমস্যা দেয়, কত কিছু হয় না, তো এই ডাক্তার কাছে নেওয়ার কথা বললে এগুলো বলতো। তো অনেক অ্যাটাক করে একবার ফার্স্ট আমি যাই ডাক্তারের কাছে, তো বাবা আসে, তখন আমার সাথে ভালোই ঝগড়া করে, কিছু লেট করে আসে, বেশি ঝগড়াটাই হয়তো কি, আসতো বাসায় অনেক লেট করে, রাত 2টা 3টা এগুলো বললেই মারতো। তো যাই, যাওয়ার পরে রোজার ঈদ আসে, রোজার ঈদ আসে, ও যে যখন বাড়িতে যায় আমার যে রুমটা থাকি রুমটা না করে দিয়ে যায়, তখন আবার আসে, আসার পরে হুটহাট করে একটা নর্মাল রুম নেই, তখন মাস শেষে ছিল, এই নেওয়ার পরে এখানে থাকি, থাকার পরে রোজার ঈদ চলে আসে। ফার্স্ট যখন রোজার স্যালারি পাই, ঘরে তো কিছুই ছিল না, ওই যে ওই মাসে গেছে সব টাকা পয়সা নিয়ে, বেতনে সব টাকা পয়সা নিয়ে চলে গেছে, কিছু খাওয়া যায়নি কিছু না। তো ওইটা আমি বললাম যে রোজাতেই তো একটু বাজার টাজার লাগবে, সে আমাকে রুম ভাড়া দিচ্ছে, আর কিছু টাকা পয়সা দেয় না বাজার টাজার। তো আমি বললাম যে বাজার করবো কি দিতে, এই কথাটা নিয়েই আমি ওর থেকে 1,000 টাকা নিই, যে 1,000 টাকা দেন আমি বাজার করবো। তো 1,000 টাকা তার থেকে নেওয়া, তো সে আমাকে অনেক মারে, যে আমার একটা নাক ফুল ছিল, ওই নাক ফুলটা পর্যন্ত পড়ে যায় কোথায়, আমার নাক মুখ দিয়ে রক্ত বের হয়। আপনি তো তখন প্রেগনেন্ট ছিলেন, রাইট? হ্যাঁ। পরে আম্মু আসে, আম্মু এসে এরকম দেখে, তখন বলে যে এরকম করতেছো কেন, সমস্যা কি, তুমি ওর এরকম মারতেছো কেন, অসুস্থ এমনিতেই, রক্ত রক্ত টক্ত বের করে কি করছো দেখো তো, আপনি বেয়াদবি করে কেন, যেটা না বলবো সেটাই করবে, বলছি বাজার লাগবে না, বাজার লাগবে না, ব্যাস টাকা নিবো কেন আমার থেকে। পরে 1,000 টাকা নিয়ে দেয়, বাজার টাজার করি, সে 1 সপ্তাহ আর বাসায় ভাত খায় না, আর ইফতার টাইম আসে না। সে আমাকে বলে আর স্যার এখানে ইফতার করে, আর ফার্স্ট রোজা থেকে একবারে শেষ পর্যন্ত সে সকাল 10টা 11টায় যাইতো, রাত 2টা 2:30, জিজ্ঞেস করলে মার্কেট করে, কিসের তো মার্কেট করে, ম্যামরে ফোন দিলে যে না আমি তো ছুটি দিয়ে দিই, অনেক সময় যদি বেরোই তোমার ইফতার টাইমে ছুটি দিয়ে দেই, পরে আর কি ডাকি 9টা 10টা। আর শেষের দিকে কয়েকদিন মার্কেট করছিলাম, এটা বলে ওর ম্যাম। বলার পরে আমি ওকে বলে আসলে কি শারমিন, আসলে ছুটি আমাকে দিত বুঝছো, বাসায় আসবো আবার যাবো, এই জন্য আর কি আসি নাই, ওইখানে ওই রফিকুলের সাথেই সময় কাটাই, ওইখানে ইফতার টিফতার করে, ওইখানে টিভি টিভি দেখেন। তো যাই এরকম, যাওয়ার পরে ও আমার জন্য ওই দিয়ে কোনো কেনাকাটা করে না। তো আমার তখন আবার একটা শাড়ি বেড়েছিল, তো আমি ওই শাড়িটা কিনছি, তো বলে তোমাকে এটা পরলে এখন ভালো দেখা যাবে না, অসুস্থ এসে। তো আমি খুব রাগ করি এটা নিয়ে, যে না আপনি দিবেন না তাই বলেন, ভালো দেখো না দেখো সেটা পরের বিষয়। তো এর ভিতরে কি করে, ওই দিন বলে আমি বাড়িতে যাবো, কেন বাড়িতে যাবেন, আম্মু অসুস্থ। এর ভিতরে শুনি তারা আম্মু আবার কনসিভ করছে। আপনার শাশুড়ি? হ্যাঁ। তো আমি বলছি কি অসুস্থ, পরে এরকম বিষয় আমি শুনি, পরে আমি বলছি দেখেন আপনি একটা ছেলে, হ্যাঁ আমার শ্বশুর তো আছে বাড়িতে, তো ঠিক আছে ঠিক আছে, এখন আপনি যায়েন না, করে আমার সাথে একসাথে যাবো, আর এখন তো মাত্র তখন ঈদের 1 দিন বাকি, সরি 2 দিন বাকি। আমি বলতেছি আর এখন তো আমি আপনার সাথে যাইতেও পারবো না, আমার যে তখন আমি 6 মাস বাবু পেটে, 6-7 মাস। তো আমি বলছি এই টাইমে তো আমিও যাইতে পারবো না। বলে যে তুমি চাইলেছো না চাইলে নিজে, তোমার থেকে আমার আম্মু বড়, ঠিক আছে। ঝগড়া টগড়া করে আমাকে 1 টাকা বাজারও দিয়ে যায় না, বাজারের জন্য, আর আম্মুকেও বলেও যায় না যে আম্মু শারমিনকে রাখেন, আমি বাড়ি থেকে ঘুরে আসি। তো ওই দিন বাসা যাই খুব কান্না করি, ভাবছি সে যে আমাকে ফোন দিবি, কোনো ফোন দেয় না।
ঈদের দিন আসে আমি খুবই কান্না করি, সবাই দেখি সবার হাজবেন্ডের সাথে। তো ভাবছি ফোন দিবে, বাট একটা ফোনও দেয় না। পরে আমি ফোন দিই যে আজকে একটা ঈদের দিন আপনি গেছেন ভালো কথা, বাট একটা ফোন তো দিবেন। কিছু বলে না, বলে আমি বিজি আছি রাখো। ওদিন সারাদিন কান্নাকাটি করি। হুম। ফোন দেই বিকেলে, বলে আমি একটু বিজি আছি, তোমার ফিরিয়ে ফোন দিও। পরে ফোন দেয়, বলে কি করাটারি কথা বলি। তো ওইদিন কান্নাকাটি পড়ার আম্মু আবার বিকেলে গোসল দোকান নানু বাসায় নিয়ে গেছে। পরে নানু বলতেছে কি হয়েছে, তোমার মুখটা এরকম দেখা যাচ্ছে কেন, রুবেল কোথায়? তখন আমি কান্না করে দেই যে এরকম এরকম, নানু তো চলে গেছে। বলে আচ্ছা। তখন আবার দেখি মামা মামি বের হচ্ছে বাইরে ঘুরতে যাবে, তখন দেখে আরো খারাপ লাগে। তো যাই হোক, করি। পরে ঈদের দিন রাতে অনেক মেসেজ করি, ঠিক আছে আপনার আম্মু অসুস্থ, সমস্যা নেই, গিয়েছেন ঈদ তো করছেন, এখন চলে আসেন, আজকে রাতে গাড়িতে উঠেন। মেসেজ করলে কোনো রিপ্লাই দেয় না। ফোন দিলাম যে হ্যাঁ ঈদ তো করছেন, চলে আসেন এখন। একটু জোরে কথা বলতে হবে শারমিন। পরে বললাম হ্যাঁ ঈদ তো করছেন, তো চলে আসেন এখন। তো বলতেছে আচ্ছা দেখি। এরকম তো 4 দিন সে কোনো ফোন দেয় না, আমি তারে ফোন দিই। তখন 5 দিনের দিন ভাবছি যে না ওকে ফোন দিব না, ও আমাকে বুঝতেছে না, আমি কেন ওকে বুঝবো। ও চলে গেছে, ও আমাকে একটা ফোনও দেয় না, আমি ওকে ফোন দিই। এইটা সেকেন্ড বার যখন চলে যায়, ওর মা রাতেই চলে যায়, যখন ওর মা ফার্স্ট বার যে জিতে গেছে, যেখানে 1 লাখ টাকা নির্ধারণ করে, নির্ধারিত করে যে তাকে দেওয়ার জন্য, যখন যেখানে হাফ টাকা যায়, হাফ টাকা থেকে যায়, তখন মনে করে যে সেকেন্ড বার তার কথাই শুনবো। তো আমি সেকেন্ড বার আমার শাশুড়ি কাউরে ফোন দিই না, তারাও আমাকে ফোন দেয় না। আমি ফোন দিই যে এখন ফোন দিলে তো আবার বলবে টাকা নিয়ে আসুন। ফার্স্ট বার যেটা আমাকে বলছে, অনেক কথা শোনাইছেন। তো এরকম পরে আসলে কাউকে এরকম কিছু বলি না। যারা জিজ্ঞেস করে জামাই কোথায়, আমি বলতেছি ওরা আম্মু অসুস্থ বাড়িতে গেছে, কারণ বলতেছি না সমাজে আমাদের মধ্যে আমরা মেয়েরাই আরেকটা মেয়েকে খারাপ করি, আরেকটা মেয়েকে নিন্দা করি, যে বলবে যে দেখ বাবু পেটে ছেলেটা মানে চলে গেছে, জামাইটা ফেলে চলে গেছে, এই জন্য কাউকে কিছু বলি না। তো না বলতে আমার মামার সাথে আম্মু বলে যে এরকম এরকম রুবেল চলে গেছে। তখন মামার আবার একটা পুলিশ ফ্রেন্ড ছিল, তো তার এই বিষয়টা বলে যে জামাইটা এরকম এরকম করতেছে। তো বলে আচ্ছা দাও ফোনটা, নাম্বারটা দাও, ফোন দিই। পরে ও ফোন দিলে ওরে পায় না, ফোন ধরে না। পরে ওই যে রফিকুল, ওর যে ফ্রেন্ড অ্যান্ড চাচাতো ভাই, তাকে ফোন দেয় যে রুবেল কোথায়, এরকম এরকম। বলতেছে আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, বলে রুবেলকে বলো আমার সাথে একটু কথা বলতে। পরে ওইটা থেকেই মানে ও বুঝে যে আমি হয়তো ওর নামে মামলা টামলা করছি। আবার যেহেতু বাবু পেটে আছে, এটা একটু জটিল হয়ে যাবে। তখন সে আমাকে ফোন দেয়, কথা বলে যে তোমাকে মিস করছে এই সেই। আমি বলছি আজব, মিস করলে আপনি আমাকে ফোন দিতেন, মিথ্যাটা বলেন কেন, আমি আপনাকে 4 দিন ফোন দিছি। তবে বলি, বলার পরে ও আসে, ওর এক ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় আসে। আসলে আমার মামাও আসে, আমার মামা থাকে, মামারা আসে, আম্মুরা আসে, ওদের গার্জিয়ান 2 জন ছিল। পরে বলি তুমি বারবার এমন করতেছো কেন, একটু অসুস্থ মানুষ, তুমি বারবার চলে যাও, এরকম করতেছো কেন, সমস্যা কি? আচ্ছা ভুল হয়ে গেছে, আর হবে না, ঠিক আছে। তো থাকতেছে, তখন থাকতেছি, আবার আমার সাথে থাকতেছে। থাকার পরে যখন আমার আবার যখন বাবু পেটে ছিল 9 মাস শুধু পেট ব্যথা করতো, মানে 24 ঘন্টার 20 ঘন্টাই করতো। যখন এই বিষয়গুলোকে বলতাম না, ও অ্যাভয়েড করতে যেত যে ঢং না, আমি আসলে পেট ব্যথা করি। আমি বলি, কি বলেন, আপনার সাথে শেয়ার করবো না কার সাথে করবো? বলে হয়েছে, ঢং করো না, বাদ দাও। আবার হসপিটালে কখনো আমাকে নিয়ে যায় নাই, আমি নিজে যাইতাম। তখন খুব খারাপ লাগতো, দেখতাম আশেপাশে সবার হাজবেন্ডের সাথে আমি একাই, আমার সাথে হয়তো মা আছে, না হয় বোন আছে। তো বিষয়গুলো খুবই খারাপ লাগতো। তো এভাবে যাই, তার সাথে আমার সাথে তার ফ্যামিলির সাথে মোটামুটি সম্পর্ক নষ্ট হয়ে যায়। তখন একটা কথা তো বলে না, ছেলের সাথে কথা বলে। আমিও আবার একটা বয়সটা কম ছিল না, আমার কথা হলো যে উনি আমার সাথে কথা বলতেছেন, আমার শাশুড়ি, আমিও কেন কথা বলবো, ঠিক আছে বলবো না, নিজে থেকে অত একটু ফোন দিতাম না। তারপর আমি বলতেছি দেখেন আমি অসুস্থ, আপনার বাড়িতে একজন আসলো না, আর কি একটু কথাও বলে না, আমি কি এমন অপরাধ করছি আপনাদের ফ্যামিলির কাছে, বা আমাকে এত তুচ্ছ কেন মনে করতেছেন? তো এটা নিয়ে পরে যখন 2016 সালে শেষের দিকে, তো আমার দেবর আসে আমাকে দেখতে। তো আসেন, ও থাকাকালীন পরে অক্টোবর মাসের 16 তারিখ, সরি 7 তারিখে আমার বেবিটা হয়। আচ্ছা। ওই দিন হসপিটালে নিয়ে যায়। নিয়ে গেলে ওই দিন এর ভিতরে আবার আমাকে অনেকে জিজ্ঞেস করতাম
যে তোমার হাজবেন্ড কি বলে, মেয়ে বেবি না ছেলে বেবি? তো আমি ওটা জিজ্ঞেস করতাম, ও বলতো যে আল্লাহ যেটা দেয় সেটাই, তাতে আমার কিছু বলার নেই, তো আল্লাহ দিবে, কারো হাতে নাই কিছু। তো ওই দিন যখন আমার ছেলে হয়, আম্মু যখন ফোন দিয়ে ওকে বলে যে রুবেল তোমার ছেলে হয়েছে, তো আম্মু বললো ওরে আমি এর থেকে খুশি কখনো দেখি নাই। ও বলে আমার মনের আশাটা পূরণ হয়েছে, আমি, আমার ইচ্ছা ছিল আমার একটা ছেলে হোক, ছেলে হলে আমি তাকে ক্রিকেটার বানাবো, এরকম কিছু বলে। তো ওই দিন হসপিটালের এটা মুহূর্তে আমার কাছে খুবই ভালো লাগছিল, খুব আনন্দ লাগছিল যে সে হাসে। এর ভিতরে আবার আমি তো খুব ছোট ছিলাম, আর উম, পেটটা ছোট ছিল, তো এই জন্য ডাক্তার বলে যে বেবিটা বাঁচবে না, মরে যেতে পারে, এইটুকু মেয়ের থেকে কি বেবি আশা করা যায়, এইসব বলে। কিন্তু আলহামদুলিল্লাহ ছেলেটা কোনো প্রবলেম হয় না, সে সুস্থই হয়। তো তার বাড়িতে জানাই এরকম এরকম বেবি হয়েছে, হইলে ঠিক আছে 13 দিনের মধ্যে আমার শাশুড়ি আসেন। আসলে ওই যে আমাদের ফ্যামিলি নিয়ে তো হচ্ছে যে প্রথম বেবি, আমার শাশুড়ি আসবে, নিজেরা নিজেরা একটু টুকটাক কিছু করবো। তো রুবেল ফার্স্ট এটাতে মত দেয় না, বলে না, মা বলছে এইসব কিছু করতে না, হুজুরে খাওয়াই দিতে। তাহলে এটা একটা কথা হইলো, হুজুরের বিষয়টা আলাদা, আর নিজেরা নিজেরা আপনার, আমার বড় মামি ছিল আমার ওইখানে, তো এই তো করি, আচ্ছা করি। তো এর ভিতরে শুক্রবারে প্রোগ্রামটা করার কথা ছিল, তো বৃহস্পতিবারে, বুধবারে আমার শাশুড়ি আসে, বৃহস্পতিবারে বাজার টাজার করা লাগবে। তো আম্মু বলতেছে রুবেল চলো বাজার টাজার করে আসি। সে তার বাড়িতে তার ফুফু, তার একটা ফুফু আছে, তার আবার হাজবেন্ড বিয়ে করছে, তার সাথে থাকে না, ওদের বাড়িতে একটা রুম উঠে থাকে। তো বলতেছিল ওই রুমটা বিক্রি করবে। রুবেলের মা, আমার শাশুড়ি বলতেছে যে ওই রুমটা রুবেলকে রাখার জন্য, আর রুবেল ওই বিষয়ে কথা বলতেছে। তো আম্মু বলতেছে এ বিষয়ে কথা পরে বলা যাবে, আসো। পরে ওইখানে এক কথা দুই কথায় ঝগড়া বেঁধে যায়। আম্মু বলছে ও, আম্মু ডাকছে তো ও আসে না, একটু ওরা খারাপ ব্যবহার করছে আম্মুর সাথে, সেই জন্য আমার কিন্তু দরকার নেই, ওনাদের বাড়ছে, ওনারা যাইছে তাই করুক, আমার এতে তো কোনো দরকার নেই। তুই কথা বলেন না, বলে আম্মু না চাইলে ও আমুরে বলে ঢং এই সেই অনেক কিছু বলে। বলতে আমি বললাম এগুলা কি কথা বলেন? ও কখনো বিয়ের ফার্স্ট দিকে আম্মুকে সম্মান দিয়ে কথা বলছে যথেষ্ট, কিন্তু পরে থেকে আম্মুকে কোনো সম্মান দিয়ে কথা না, আম্মুর সাথে এরকম ভাবে কথা বলতো যে তার ভাবি হয়, মানে এরকম ভাবেই কথা বলতো, রাব ব্যবহারই করতে বেশি মানে। তো এগুলো বলাতে আম্মু করে আমি বলছি আপনি এটা কি বলেন, তার মা পাশে বসেন। আমি বলছি দেখেন, আপনার মাকে যদি আমি সালাম দিতে লেট হয়ে যায়, আপনি কিন্তু পরে আমাকে একটা বকা দেন যে আম্মুকে সালাম দিতে লেট হয়েছে কেন, বা আম্মুকে আগে ভালো আছো কিনা জিজ্ঞেস করি না কেন। তো আপনার আম্মুর কাছে যেরকম যেরকম মনে করেন আমার আম্মুরও তো আমি সেরকম মনে করি, আপনি কিন্তু আমার আম্মুর সম্বন্ধে কথা বলেন না। এই কথা বলার সাথে সাথে এক কথা দুই কথা, তখন মাত্র 13 দিন, আমার শরীরের অবস্থা কিন্তু বেশি একটা ভালো ছিল না, বেবিটা ভালো ছিল, বাট আমি অনেক অসুস্থ ছিলাম, সব আম্মু করতো। আর বয়সটা তো খুবই কম ছিল, 14 এরকম বয়সী মা হয়ে গেলাম, বয়সটা খুব কম ছিল, বেবিটা লালন পালনটা আমার জন্য খুব টাফ ছিল, তো আমি সব করতো। তো এই কথায় সে আমার গায়ে হাত তুলে, গায়ে হাত তুলে ওদিন খুব মারে, মারলে আম্মু তো রাগ হয়ে যায় যে তুমি শুধু মারবাই, মেরে ফেলতে ইচ্ছা করলে মারে ফেলো একবারে, এরকম। এখন অসুস্থ মাত্র 13 দিন হয়েছে, তুমি ওর গায়ে যে হাত তুলো, ওর গায়ে কি আছে দেখো তো, শরীরে হাড্ডি ছাড়া তো কিছুই নেই। তো এক কথা দুই কথায় আমার শাশুড়ি, আমার খুবই, আর রুবেল খুবই খারাপ ব্যবহার করে আমার মায়ের সাথে। এক কথা দুই কথা, তারা ভালোই অনেকটা ঝগড়া হয়, অনেকটা। রাত 12টায় আমার পুরো বাড়ির 2তলা 3তলা সব মানুষ চলে আসে, আশেপাশের মোটামুটি ভালোই মানুষ জমায়ে যায় যে কি হয়েছে। তো এভাবে যাই রাতের বেলা, রাতে গেলে তো ওইটার থেকে আমার খাওয়া দাওয়াটা একবার বন্ধ হয়ে যায়, খাইতে পারতেছি না, মানে এখন একটা টেনশন কাজ করতেছে। তো এর ভিতরে আবার ও কি করছে, আমাকে বলতেছে আজকেই তোকে তালাক দিয়ে চলে যাবো, মায়ের সাথে থাকবো না তোর কাছে। তখন 1 তালাক 2 তালাক দেয় অলরেডি, তোর আমার দেবরটা ওর ধাক্কা মেরে বাইরে বের করে দেয়। তো রাতে থাকি, সকালে বাবা আমার ছেলেকে কোলে নিয়ে টেয়ে চলে যায়, বলে চলে যাবো। পরে মা কি করলো, যে থাক, রাগ করছে, আমার বাড়িতে আসছে, নিয়ে আসি। তখন বলে যে আসেন আমার বাড়িতে, আসেন, ছেলের বাড়িতে যাওয়া লাগবে না। তো এর ভিতরে ঝগড়াটা যে অন্য কিছু নিয়ে হলো, ঝগড়া এটা নিয়ে হয়েছে যে আমার শাশুড়ির কথা ছিল, যেহেতু আমার শাশুড়ি ওনারা আসছিল, ওনাদের বাজার করার যে খরচটা আম্মু দিতে। তো আম্মুর কথা ছিল কি যে উনি ওনার ছেলের বাসায় আসছে, এখন ওনার ছেলে করবো, ওনার ছেলের বাসায় বেড়ানো হলে আমারটা আমি করবো, আমি কেন তার ছেলের বাসায় খরচ দিব, এইটা নিয়েও হয়।
তো এর পর আম্মু ওনার যাইতে দেয় না, আম্মু বাসায় নিয়ে আম্মু রান্না বান্না করে খায় আমার বাসায়, পরে রাতে আসে। তো আমিও মোটামুটি আমার মামারাই ছিল আর ওর আম্মু ছিল, ভাইটাই ছিল। এই আমরা নিজেরা চুল টুল ফেলে বাবুর দিন দুপুরে খাওয়া দাওয়া করি। এর ভিতরে আম্মু একটু ফাজলামি করে বলছে যে বাবু কি যেন একটা বলছে যে আম্মু বাবুকে শোয়াবো, দেখি কে কিনে দিতে পারে। আমার আবার একটা আন্টি হাতের বানাই দেয় স্বর্ণের, আম্মু চেইন দেয়। তো এরকম দুষ্টামি করতেছে, আমার আন্টি আসে উনিও দেয়। তো এই কথাটা আবার আমার শাশুড়ি মাইন্ড করে অন্যদিকে, মানে তার তো এই ঝগড়া করবে এরকম কিছু একটা করার পরে ওই দিন আবার খুব ঝগড়া হয়। এর ভিতরে রুবেল ঝগড়া যে করার পরেও আমার সাথে একটা কথা বলতো। ওই দিন রাতে আবার আম্মুর বাসায় ছিল আমার শাশুড়ি, তো আমার সাথে আবার রাতে বাবুরে টুটছে কথাটা তো বলছে ভালোই। সকালে বলছে যে হ্যাঁ যাই মিষ্টি নিয়ে আসবেন, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। কিন্তু যখন সকালে দেখলাম গেল ভালো মানুষ, দুপুরে যখন আসলো এর ভিতরে আবার আমি ওর একটা ফেসবুক আইডি ও আমাকে খুলে দেয়। জাস্ট ও ছিল আর ওর যে কটা friend, আমি কিন্তু তার আগে কোনোদিন ফেসবুক চালাই নাই, জানতামও না এইসব, জাস্ট বাটন ফোন ইউজ করছি। তো ওই আমাকে শিখায়। তো ওই টাইমে আমি ওর আমার বাবুর একটা ছবি তুলে পোস্ট করি। তো এইটা তো আমাকে আইসা খুব বকাঝকা করে, রাগ ব্যবহার করে, কেন দিছি। আমি বলছি আজব, দিছি তো কি হয়েছে, না দেওয়া যাবে না, ডিলিট করে দেয়, দিয়ে ফোনটা নিয়ে যায়। তারপর আসলো দেখি না তেমন একটা কথাটা বলতেছে না, খুবই ভারী হয়ে আছে, কিছু বললেও বলে না। আমি বলছি সবাই আসছে কথাটা তো বলেন না। তো খাওয়াটা শেষ, তখন আমার বড় মামি আমার পাশে বসে আছে, আমি বাবুকে নিয়ে বসে আছি। বলতেছে যে আমার মামিকে বলতেছে আপনার ননদ এরকম কেন। মা বললো কেন কি হয়েছে, আমার মা বললো কেন কি হয়েছে, বলে আমার মায়ের কাছে আমার বাচ্চার অধিকার কার বেশি, আমার মায়ের বেশি, আপনার ননদ আমার বাচ্চাকে দেয় না কেন বলে। মা তো শুনে আজব, বাবু সবারই অধিকার, একটা বাচ্চা মানে সবাই তো আদর করে। তো ওই যে ফাইজলামি করছিল যে বাবুকে শোয়াবো কে কি এরকম একটা কিছু বলছিল, তো ওইটা নিয়ে আর কেউ নিয়ে করছে। তখন আবার লেগে গেল সেই রকম একটা ঝগড়া, খুবই খারাপ অবস্থা। আর রুবেল খুবই খারাপ ব্যবহার করতেছে মায়ের সাথে, যা পারতেছে মুখ দিয়ে তাই বলতেছে। সে তার মা গ্রামে থেকে তারে বলতো যে ও রুবেল নাকি আমাদেরকে নিয়ে থাকে, বলতেছে তোমার তো এখন মা আছে, ভাই আছে, বোন আছে, ওদেরকে নিয়েই থাকবো, আমাদের কথা তোমার মনে পড়বে না হয়তো, তাদেরকে আমাদেরকে ভুলে যাবা, তোমার ওই মা বেশি যত্ন করে, এগুলা বলতো, শাশুড়ি বেশি যত্ন করে। তো ওই দিন রুবেল এইটাই প্রমাণ করে দিল যে তোমার কথাই মিথ্যা, দেখো আমি আমার শাশুড়িতে কত খারাপ ব্যবহার করতে পারি, এটাই প্রমাণ করে। রাতে ফুল শাশুড়ি বলতেছে রুমের র্যাকেটা কার, রুবেল বলতেছে আমি কিনছি। কেন কিনছস, তো কিনা লাগবে না, না কিনবি কেন, মেয়ে বিয়ে দিছে দেয় না কিছু, ফ্যান এটা কার এরকম বলতেছে। আমি আর কিছু বই না, আমি তো খুব অসুস্থ, আমার মা শুয়ে আছে, এরকম নিয়ে কথাটা বলে। তো এর ভিতরে রুবেলকে বলে যে এখন তো বাবু ছোট, 1 মাস পরে তুমি যাবা। আমার শাশুড়ি বলে, তো আমি মনে করছি এটা হয়তো তার রাগের মাথায় বলছে, ঝগড়া বলে তো মানুষ কত কিছুই বলে, তো আমি ওটা তো মাথায় নিই নাই। তো যাই হোক, পরের দিন আমি আর ওনাকে থাকতে বলি না, তার ছেলের বাসায় সে থাকুক না থাকুক সেটা তার ব্যাপার। তো সে চলে যায়, ওই দিন রুবেল দিয়ে আসে, দিয়ে রাতের বেলা আসে, আমার সাথে কথা টথা বলে না, আমি বলি না। তারপর দিন বলে আমার কাছে টাকা টুকা নেই, যা তোর মায়ের বাসায় যা। আচ্ছা আমিও গেলাম আমার বাসায়, আমার বাসা থেকে পরে আম্মুর বাসা দিয়ে ওই ডিউটিতে যাই। 2 দিন ছিলাম, দেখলাম বাবুর জন্যই তো বাবুর একটু দেখতেও আসে না। আর মা রান্না করে দিয়ে আসতেছে রাতে, ও দরজা লাগায় রাখে, তো ও দরজা লাগিয়ে দেখে খাইতেছে, আমি আর আমার বোন আবার টানা যে ফুকিতে চায় দেখলাম যে ও খাইতেছে, সবাই করতেছে, অত তো আমার বাসা আসতেছে না। আচ্ছা, বাবুটারও দেখতে আসে না, ফোনও দেয় না। আমি বলছি ঠিক আছে আম্মু আমি চলে যাই বাসায়। সন্ধ্যাবেলায় আমি চলে আসছি, আমি বলে এখন যা দরকার নেই, আমি বলছি না এখন চলে যাবো, ওই যেহেতু আসে না আমি চলেই যাই। আসি, ফোন দেয় যে বাসার সময় বাজার করে নিয়ে এসেন, বাসায় চলে আসছি। সে বাজার করে নিয়ে এসে আম্মু আবার দিক দিয়ে বাজার টাজার করে রান্না বান্না করে যে থাকবো, আসছে এখানে বাজার টাজার করে দিই, রান্না বান্না করে আইসে খাবে। তো আম্মু আসে দেখতেছে, আম্মু কাটতেছে, আমি বাবুকে নিয়ে বসে আসছি। আমাকে বলে যান চলে যান বাসায় চলে যান। আম্মু কিছু বলতেছে না, চুপ করে আছে। শুনেন না বাসায় যান, আপনাকে কি বলতেছি বাসায় যান। আম্মু কিছু বলে, আমি কি হয়েছে আপনার, আমার আম্মু বাসায় যেতে পারবো, আমারটা আমি রান্না করতে পারবো, সমস্যা নেই। পরে আম্মু বাসায় যায় না, আম্মুর কথা কিছুই বলে না, ওর সাথে কথা বলে না, আম্মু রান্না বান্না করে খায়। তারপর দিন থেকে আর বাজার আনে না বাসায়, 1 মাস যায়, ঠিকঠাক আর বাজারও আনে না। আমি আর কিছু বলি না, মা বলতেছে যে কিছু বলার দরকার নেই,
ওর সাথে ঝগড়া করে তুমি অসুস্থ হয়ে মাইটা খা, কোনো দরকার নেই, আমি বাজার করে খাবো, কোনো সমস্যা নেই। সেরকম আম্মু 1 মাস বাজার করে। সে আইসা মানি ব্যাগটা দেখতাম লুকায় রাখতো, আবার সকালবেলা লুকায় নিয়ে যেত, এরকম। তো যা এরকম 1 মাস যায়। এর ভিতরে ফোন দেই একদিন রাত হুম, হুম, 12টা বাজে আসছে বাসায়। তো ম্যামকে ফোন দিই ওই দিন। তো ওনার অফিস সবসময় 6টা 7টা, আর যদি কখনো কখনো লেট হইতো 9টার উপরে লেট হইতো না, এটা ওনার স্যার আমাকে বলে দিচ্ছেন এরকম। তো রাত 12টা বাজে বাসায় আসে না, 12:30 1টা এরকম। তো আমি বলতেছি এত রাতে আসছেন, কিছু বলে না। আমি বলছি ঠিক আছে রান্না করছি, খান, খাওয়া দাওয়া করেন। বলে যে না খাবো না। আমি কেন, কি হয়েছে, খাওয়া দাওয়া করেন। বলে না খাবো না, খাবো না। আমি বলে আল্লাহর কসম আমি খাই আসছি। আচ্ছা। তখন আর আমি কিছু বলি না। এর ভিতরে আমার সাথে তার কথাটা বলে না হুম, হুম। 2-3 দিন ধরে। সরি, এর ভিতরে একটা কথা বলে রেখে এসেছি, যেটা ওই যে পরে আবার শেষে কয়েকদিন আম্মুর বাসায় চলে যাই। ওকে। আম্মুর বাসায় চলে যাই, ওইখান থেকেই দেখে আমার সাথে খুব ভার, কথা বলে না। আমি আবার বাবুকে রাতে আনতেছি না, আম্মুই রাখতেছে। হুম, হুম। হ্যাঁ, পরে দেখে আমার সাথে কথা বলে না। শারমিন, আমিও কথা আপনার বলি না। হাতে অলমোস্ট আর আমাদের 11:44 বাজে স্টুডিওর ঘড়িতে সময়টা। আপনাকে আর সর্বোচ্চ আমরা 10 থেকে 15 মিনিট সময় দিতে পারবো। তারপরে এরকম এর হয়, মধ্যে আপনাকে শেষ করতে হবে। তারপরে এটা হয়, হওয়ার পরে আর তো খায় না। শুক্রবার দিন বলে আমি এবার বাবুর কতগুলো কাপড় ভিজিয়ে রাখছি, বলে এগুলো ধুয়ে দিয়ে যাবেন। বলে আমার এখন ডিউটি আছে, এখন পারবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। সে চলে যায়। চলে যাওয়ার পরে রাতে 11:30 বাজে আমাকে ফোন দিয়ে বলে তুই থাক তোর মতো করে, আমি চলে যাচ্ছি। আমি তার কথা আর কিছু বলি না। আমি আবার বলছি আচ্ছা ঠিক আছে। বলার পরে সে চলে যায়। রাতে ম্যামরে ফোন দিই যে পরে বলে কালকেও 5টা বাজে আমার থেকে ছুটি নিয়ে গেছে, ও গাজীপুর যাবে বলে। ও অনেক সময় গাজীপুর যাইতো, ছুটি হলে আগে গাজীপুর চলে যেত, কিন্তু রাত 2টা 3টা বাজে বাসায় আসতো। বাট আমাকে বলতো না, আমি তোর ম্যামের মাধ্যমে জানতে পারতাম যে আসলে ও গাজীপুর গেছে। হুম, হুম, হুম। কখনোই আমাকে সত্যি কথা বলতো না, কখনোই বলতো না, সবসময় মিথ্যা কথাই বলতো, মিথ্যা কসম কাটতো। আর আমি ওরকে সব বিশ্বাস করে যেতাম। আমি বলতাম যে ওর যেটা বলে ওটাই তো সত্যি কথাই বলে। তবে যাই, যাওয়ার পরে তখন আমার বাচ্চা মাত্র 1.5 মাস। যখন ও চলে যায় তখন আম্মুর বাসায় চলে যাই। আমার বাসা তখন আছে। তো বাবুকে রেখে থেকে আমার বাসায় আইসা দরজা লাগা ইচ্ছা মতো কান্না করতাম, যে কি ভুল করছি, যে ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে। এত এত অল্প বয়সে এত বড় ডিসিশন নেওয়া আমার হয় নাই, আমি ভুল করে ফেলছি বড় একটা। এখন একটু বেবি আছে, সে এরকম করতেছে, আমি কি করব? তো আম্মুর কাছে, আম্মুর সামনে কান্না করতাম না, আম্মু কান্না করতো দেখে। তো আমি বাসাটা এসে দরজা লক করে আধা ঘন্টা 1 ঘন্টা কান্না করে আবার বাসায় যাইতাম। তো তারপরে একটা জব নিয়ে মোটামুটি ছেলের, তো আমার জন্য কষ্ট হয়ে যায়। নিজের খরচ, বাচ্চার খরচ, বাচ্চা একটার জন্য লাগতো হুম। সপ্তাহে মাসে 4-5টা, আবার অসুস্থ থাকতো, বেশি টাইমে অসুস্থ থাকতো। তো এভাবে যায়। যাওয়ার পরে সে, আমি তার সাথে আর কোনো যোগাযোগ করি না। তার ফোনে পাই না, তার ফোন বন্ধ করে রাখছে। আর তার মাকে আমি ফোন দেই না ওই কথার পর থেকে, যে তারা তো শুধু যৌতুকই চাবি ফোন দিলে। আর এই জন্য বারবার ছেলেকে নিয়েও যায়, আর ছেলে ওর মায়ের কথা মতো সব শুনতেছে। আচ্ছা। তো তারপরে গেল এটা। যাওয়ার পরে প্রায় 1-1.5 মাস পরে তখন আবার আমি ফেসবুক চালাই। হুম, হুম, হুম। ফার্স্ট টাইমে তার আইডিটা ইউজ করি, যে আইডিটার পাসওয়ার্ড ও জানে। তখন আমি কিছু ছবি তুলে পোস্ট করি, যাতে ও রাগে দেখে এবং ও যাতে চলে আসে আমার কাছে। এইটাই ছিল উদ্দেশ্য আমার। এরকম করি, করলে ও কি করে, ও আইডিতে ঢুকে ছবিগুলো ডিলিট করে দেয়, আমার আইডিটা নষ্ট করে দেয়। তখন আমি আইডি খুলতে পারি না, তখন একটা ফ্রেন্ডের মাধ্যমে একটা আইডি খুলি, তখন আইডিটা ইউজ করি। তখন সে আমাকে কিছুদিন পরে, যাওয়ার প্রায় 1.5 মাস পরে আমাকে ফেসবুকে নক দেয়, যে কোন সিমটা ইউজ করো এখন, তোমার সিমের নাম্বারটা দাও, কথা হুম, আছে। হুম, হুম। নাম্বারটা দিই, ফোন দেয়। যে আচ্ছা স্যার, আমি ভুল করে ফেলেছি, যেটা করছি এটা আমার জন্য আসলে ভুল হয়ে গেছে, এরকম ভুলটা আর হবে না। দেখো আমার বাবুর জন্য খুব খারাপ লাগে, আমি যেটা করছি এটা ঠিক হয় নাই, আমি আবার ভালো হয়ে যাব, এরকম কথা বলে। আর আমি তার কথা বিশ্বাস করি। আর তখন আমার আশেপাশে সবাই বলে যে দেখো শারমিন, ওকে দিয়ে তোমার কখনো সুখী হবে না। যে ছেলে এতটুকু একটা যৌতুকের জন্য যে নিজের বাচ্চাকে রেখে চলে যায়, সে কোনোদিনও সংসার করবে না। আপনার হাজবেন্ড তো আপনাকে মানে কোনো টাকা পয়সাই পাঠায় নাই? না,
ওকে। 1 টাকা ভরণ পোষণ পাঠানো যাচ্ছে। তো আপনার বাবুর ভরণ পোষণ কিভাবে চলছিল তাহলে? তখন আমরা একটা জব নিয়েছিলাম, ওকে। জবটা নিয়েছি, ওইখানে ভালোই ছিলাম। ওইখানে আমি সবার ছোট ছিলাম বয়সে, তো সবাই আমাকে আচ্ছা। খুব আদর করতো এন্ড সাপোর্ট করতো, যে বলতো যে দেখো তুমি ভুল করছো, এখন ভুলগুলো শুধরায় নাও, তুমি ওর সাথে যদি আবার থাকো বা রাজি হও, তুমি ওকে সুযোগ দাও, কিন্তু তোমাকে বারবার ইউজ করবে, হ্যাঁ এই ভুলটা করো না। তা আমি কার কথা শুনি নাই, কারণ এই জন্য মাথায় ছিল বাবা নাই, 3টা বোন, যদি কোথাও থেকে বোনটাকে আমার দেখতে আসে, বলবে হয়তো বড় বোন এরকম, শুনলে একটু তো এই কাজটা, এই মেয়েটা মাথায় কাজ করতো। আবার সমাজ বলতে একটা কথা আছে, আমরা মেয়েরাই আরেকটা মেয়ের বদনাম করি এরকম। তো ভাবতাম যে সমাজের মানুষগুলাই বা আমার কি বলবে, এইসব ভাবতাম। আবার ওরা তো অনেক ভালোবাসছিলাম আমি, ওর জন্য তো অনেক কান্নাও করছি আমি। তো এভাবে আমার সাথে কথা বলে যে ভুল করছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আসেন, কিছু হবে না। সের মধ্যে একদিন আসে, আসলে আমার বাসায় ঢুকে না, বাসার সামনে আসে, বাসার সামনে আমার সাথে দাঁড়া দাঁড়া কথা বলে। তো কথাটা বলছি, আমি বলছি বাসায় চলেন, বাবুকে নিয়ে আসো। তখন শীতের দিন, রাত তখন 12টা, আমি বলছি 12টা বাজে, একটা বাচ্চাকে বাসা থেকে বের, তখন বাচ্চার প্রায় 2-2.5 মাস, 3 মাস। তা বলছি এত রাতে একটা বাচ্চা বের করবো, কি বলেন, বাসায় চলেন, আপনার কোনো কেউ কিচ্ছু বলবে না। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে দাঁড়ান, বাবুকে নিয়ে আসি। বাবুকে নিয়ে আসতে যে সে চলে গেছে, সে নাই। ফোন দিছি, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আমি তো বাবাকে নিয়ে আসলাম, নিয়ে আসছিস কি হয়েছে, উল্টা পাল্টা কথা। আমি আবার ইচ্ছে মতো বকাঝকা করলাম। তারপর আমি কষ্ট টষ্ট দিয়ে, আসে না আসে না। তারপর তার এক ফ্রেন্ড উত্তরা, মান্নান, আমি ভাইয়াকে ফোন দিই, ভাইয়া রুবেল এরকম এরকম আসছিল, এরকম এরকম। ফোনটা বন্ধ করে রাখছে এখন, আপনি গেলে একটু বললেন আমার সাথে কথা বলবেন। বলে আচ্ছা আপু আমি বলবো, কিন্তু বলেন। যাই হোক, যাই ওইটা যার পরে, এর ভিতরে আর আমি কি করছি, আমার যে পাশের যে লোকজন ছিল তারা আমাকে বলছে তুমি একটা লালমাইটিয়া আইন ও সালিশ কেন্দ্র আছে, তুমি ওইখানে যাইতে পারো, ওইখানে গেলে তোমার এটা মীমাংসা করে দিবে। ওইখানে আমি যাই, ওখানে 1 টাকাও লাগে না। ওইখানে আমি আমার অভিযোগ করি যে আমার সাথে যা যা করছে, যা যা হয়েছে সব করি। করলে উত্তরা ওর ওইখানে অনেকগুলা নোটিশ পাঠায়, ও যায় না, ও একটাতেও যায় না। ও আমাকে ফোন দেয়, তুমি আমার নামে মামলা করছো, আমি বলছি না, এটা কোনো মামলা না, কিচ্ছু না, এটা জাস্ট আপনি যে আমার সাথে থাকলেও থাকতে পারেন, চলে চলে দেখতে আপনাকে জোর করবে না, আমার কেউ না। দেখেন আসেন কি হয়। সে ওই জায়গায় অনেকবার ওনারা এক করার পরে একবারও আসে না। সে বলে মামলা উঠাবা, মামলা, আমি তো এটা তো কোনো মামলাই না, আমি কিসের মামলা উঠাবো, আপনি কারোর কাছে কাগজটা দেখান বা নিজে একটু ভালো করে বুঝে নেন, এটা আসলেই কোনো মামলা না। ওকে। যাক গেল এটা, ওইখানে কিছুই হচ্ছে না, আসি যাই, কিছুই হইতেছে না। তখন আমি ওরা বলছি আমি কি তো মামলা করবো না, সরি, এর আগেও আমাকে বলছেন তুমি মামলা করবো আমার নামে, করো, সমস্যা নেই, আমি টাকা জমাচ্ছি তোমার সাথে মামলাতে বুঝার জন্য। আমি বলছি ও আচ্ছা এই কথা, ঠিক আছে, আমিও কিন্তু তাহলে মামলা করব। তো ও আমাকে বেশি বেশি বলতো, ফোন দিলে আমার সাথে কথা হইলেই, আর তখন ফোন গুলো বন্ধ করে রাখতো, ফোন নাম্বারটা। নিজের ইচ্ছে হইলে আমাকে ফোন দিতে, আমি কিন্তু ফোন ধরতাম। কখনো হয়েছে আমার বাচ্চা নিয়ে আমি হসপিটালে ভর্তি, তাকে ফোন দিচ্ছি, তাকে পাই না, তার মাকে ফোন দিচ্ছি যে মা এরকম এরকম, জানি না, আমার কোনো নাতি নেই, ছেলে নেই, সরি আমার কোনো নাতি নেই, বউ নেই, কিছু জানি না, আমাকে ফোন দাও কেন, এইসব বিষয় আমি জানি না, উল্টাপাল্টা কথা বলতো। তো বললো, বলার পরে ও আমাকে খালি এইগুলাই বলে, মামলা করবা করো। আমার একটা ইচ্ছা ছিল যে আমি ওর নামে কিছুই করবো না। ও যদি নিজের ভুলটা একদিন বুঝতে পারে যে না, ও আমার সাথে যেটা করছে সেটা ঠিক ছিল না, এই জন্য। আর ও যখন আমাকে বারবার বলতেছে মামলা করবা মামলা করবা, তখন আমি নিছি ঠিক আছে, আমি তোমার নামে মামলা করবো। কারণ তোমাকে এখন আমি ছেড়ে দিলে, তুমি নেক্সট টাইম সেম কাজটা আরেকটা মেয়ের সাথে করবা, ঠিক আছে, তুমি যদি এত বলতেছো তুমি আমার সাথে বুঝবা, আমি মামলা করবো। দেখো, যদি মামলা করার আগে তুমি আমার সাথে মীমাংসা হতে হয় হও, আর নাহলে সত্যি সত্যি আমি মামলা করবো। আচ্ছা করো, আমার কোনো সমস্যা নেই, আমি কোনো পুলিশকে ভয় পাই না, মামলাকে ভয় পাই না, বল এরকম। বলার পর আমি একটা যৌতুকের মামলা করি। আচ্ছা। মামলা করলে ওইখানেও কিছুই হচ্ছে না, বারবার তার উত্তরা নোটিশ পাঠাচ্ছে, কিছুই হইতেছে না। এখানে আমার তো বাচ্চা নিয়ে যা পাচ্ছি হচ্ছে না, সেলাই খুব কম, 2 মা ছেলের কষ্টই হয়ে যায়। এখানে মা তো আবার কাজ করতে পারে না, যেহেতু বাবুকে মা সামলায়, আর আমি জাস্ট করতেছি, আর ভাইয়া করতেছে, তাদের একটু কষ্টই হয় মোটামুটি। তো এরকম করে মামলাটা করি, মামলাতে প্রতি মাসে হাজিরা দিই, কিছুই হয় না, ও আসেই না, কি হবে। পরে একটা সময় ওয়ারেন্ট পাঠায় ওদের উত্তরা থানায়, ওইখানে ওরে পায় না। পরে নেক্সট টাইমে বলছি যে বাড়িতে পাঠ। তো এর ভিতরে আবার আমাকে ফোন দিছে কোরবানি দিন, তোমাকে নিতে আসবে, আচ্ছা আসেন। সে উত্তরার 2-3টা ভাইয়াকে নিয়ে আসে আমার বাসায়, শুক্রবার দিন ছিল ওই দিন। আমাকে বলছে আমাকে নিয়ে ও যাবে, আমাকে নিয়ে উত্তরা রুম নিবে। আচ্ছা ঠিক আছে। তো
তো বলার পরে আম্মু আবার রান্না বান্না করতেছিল, তো এর ভিতরে বাবুকে নিয়ে বাইরে বের হয়েছে। বের হওয়ার পরে দেখি ওর পুরো এলাকা আশেপাশে গল্লি কোথাও নাই। কি হলো কি হলো খুঁজে পাচ্ছি না। ফোন দিচ্ছি, বলে আমি এখানে আছি ওইখানে আছি, ফোনেও পরে ফোনটা একটা সময় বন্ধ করে দেয়। বাবুকে আমার নিয়ে চলে যায়। তখন আমার বাচ্চার মাত্র 1.5 বছর বয়স। হুম হুম হুম। আমি যতটা কান্না না করি তার থেকে বেশি আমার আম্মু কান্না করে। আম্মু ওকে একবারে ফার্স্ট থেকে আম্মু লালন পালন করে, তো আম্মুর মায়াটা অতিরিক্ত ছিল। আর ওই টাইমে আমার, যেটা আমি সত্যি কথাই বলছি, ওই টাইমে আমি একটু মানে আমি যে একটা মা, আমার হুম হুম হুম। দায়িত্বগুলো দায়িত্ব একটু কমই ছিল। মানে যে খুবই মায়াটা স্বাভাবিক, কারণ আপনার মায়াটা তো নিজের ছিল নিজের না। বয়সটাই তখন হয় নাই মানে হ্যাঁ, মা হওয়ার মতো। মানে ওটা মাটা হ্যাঁ, হুম। ওই দিক থেকেই আমি না একটু ইয়া করতাম। মানে দেখা তারপর গেছে কি হলো? বাবুকে রেখে আমি চলে যাচ্ছি এনে ওখানে, সাবার যাচ্ছি, খালার বাসায় থাকতেছি এক রাত, এইরকম মায়াটা একটু কম ছিল। আমি মাঝে মাঝে সাবার চলে যেতাম। আমার আবার এক দুলাভাই আছে তহিদুল, আহ, ওই ওখানে চলে যেত, হ্যাঁ ওনাদের বাসায় চলে যেত, আপনার বোনের বাসায়। হ্যাঁ, ওই বোন আবার সংসার করতো না ভাইয়ের সাথে, তো ওইখান দিয়ে ওদের দুইজনের খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়, হুম হুম খুবই। হুম হুম। তো আমি আবার কি করতাম, মাঝে মধ্যে ওইখানে চলে যেতাম, যেহেতু আমার খালা থাকে ওইখানে, আর পাশে আবার ওই বোনের জামাই থাকে, কিন্তু বোন সংসার করতেছে না আর কি। আচ্ছা। তো ওইখানে যাইতাম একটাই উদ্দেশ্য, যে আমি গেলে হয়তো রুবেল ওইখানে আসবে বা কথা টথা বলে হয়তো এটা সমস্যাটা সমাধান করবে। তো আম্মু তো আমাকে বকতো যে তুমি কয়দিন পর পর ওইখানে কেন যাও, আমি আর আম্মুকে এটা বলতাম না। যাইতাম, তাও কিছু হইতো না, ছুঁই না। তো তারপরে এভাবে যাই, যাওয়ার পরে বাচ্চাটা তো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো খুবই কান্নাকাটি, আম্মু যেমন কান্দে, আমার 2 বোন, আমি, সবাই মিলে কান্না করতেছি যে কি হইলো, বাচ্চাটাকে মানে সারা জীবনের জন্য হারায় ফেললাম। তো এভাবে কান্নাকাটি করতেছি, অনেক ভেঙে পড়ছি। আম্মু তো প্রত্যেকটা রাত, 2.5 মাস আমার সন্তান আমার কাছে ছিল না, হুম হুম হুম। আমার আম্মু এমন একটা রাত জানে কান্না করছে। আমিও করছি, বাট একটু কম করছি, একটু কম করছি। রাতে দেখে শুয়ে আছি, আম্মু কান্না করতেছে, এরকমটা হয়েছে। তো যাই হোক, এরকম তো যায়। যাওয়ার পরে আমি যেখানে চাকরি করি ওনারা খুবই ভালো লোক ছিল। ওনার ওই মালিকটা কি করলো, বলতেছে যে একটা সন্তান তার মায়ের কাছে থাকারই অধিকার আছে, এবং অবশ্যই মায়ের কাছে থাকার দরকার। আর পার্শ্ববর্তী এলাকার মানুষজন মোটামুটি বলছে যে দরকার নাই, ওর বাচ্চাও নিয়ে গেছে, তোমার ভালো হয়েছে, একটা ভুল মানুষের সাথে না থাকাই ভালো। হুম আর ওর যে তোমাকে ভালোবাসে না, যে তোমাকে নিয়ে এত অশান্তি করে, তুমি তার সন্তান কেন লালন পালন করবা? যখন কেউ এই কথাটা বলতো, আমার আর আমার মায়ের শত্রু হয়ে যেত, কথাই বলতাম না তার সাথে। কেন এই কথা বলতেছি, বাচ্চা না আমাদের বলতে দিন, এই কথাটা বলতেছেন। তো বলার পরে এরপর তো এভাবে যায়। পরে ওনারা আবার ওই স্কুল থেকে, মানে আমি যেখানে জব করি ওইখান হুম থেকে হুম হুম কিছু হুম। টাকা দেয়, আর আমার স্যালারি কিছু টাকা দিয়ে একটা মামলা বসে ওনারা। ওই টাইমে আমার অবস্থাটা খুব একটা, আপনি এখন পর্যন্ত আপনার মানে হাজবেন্ডের নামে কয়টা মামলা করেন total? এখন মোট 2টা মামলা আছে। একটা ওই যে আইন ও সালিশ কেন্দ্র যেটা, ওইখান আচ্ছা, থেকে ওইটা ওখানে একটা অভিযোগ। হ্যাঁ, ওইটা হলো ভরণ পোষণের, যে আমার সন্তানের আমার ভরণ পোষণের যে এতদিন দেয় না, সেই একটা হুম মামলা। হুম হুম। আর আরেকটা হলো যৌতুকের একটা মামলা আছে। আচ্ছা তো তারপরে এরকম করে, পরে মামলাটা ওই উকিল আবার কি করে, ওই যে উনি তো আর আচ্ছা, জানে না। আমি আমি কিছু প্রশ্ন আপনার কাছে, আপনার একদম গল্পের শেষের দিকে আমরা আর আপনাকে আমি সর্বোচ্চ আর 5 মিনিট সময় দিব, আর 5 মিনিট সময় দিব ভাই আপনাকে আমার তো আমরা। পুরোটা বলাই হয় না। আচ্ছা, তারপরে এরকম হলো, হওয়ার পরে যৌতুকের মামলা দিল আবার একটা। তখন আমি হুম। অত বুঝি না, আমি ওইদিন গেছি, মানে অসুস্থ ছিলাম, তো আমার তো যৌতুকের মামলা আছেই। তো ওই দিন আবার উনি আবার বলে যে যৌতুকের মামলাটা পরে আর কি বলে, যে এই জন্য দিছি যে ওই একটু ভয়টা বা বাচ্চাটা যাতে দিয়ে যায়, তো দিয়ে ওকে। যায় না। পরে 100 টাকার একটা মামলা বসে, ওইখানে মামলাটা নেয় না। তখন দেখতেছি যে না, হচ্ছে না। এখান দিয়ে ওরে তো রুবেলের লাইনে পাই না, ফোনে কথা বলতে পাই না, ওর বাড়িতে ফোন দেই, বাচ্চাটার কাছে দেয় না, ওর মাও দেয় না, ভাই মাঝে মধ্যে একটু দেয়, আবার দেয় না। তো আমি আবার ওর ভাইয়ের সাথে একটু খারাপ ব্যবহার করতাম, যেহেতু বাবুকে দিত না, একটু বকাঝকা করতাম। তো ওইটাতে কিছু বলতো না কখনো। তো এভাবে যার পরে ভাবলাম যে আমার জবের থেকে আমার সংসারটা আগে। না, আমি যদি আজকে চাকরির জন্য আমি সংসারটা নষ্ট করি, হয়তো সেইটাও আমি সারা জীবন ভাববো যে না, আমি বড় একটা ভুল করছি, আমার সন্তানের অবশ্যই আমাকে দরকার। তো এইটা ভেবে চিনতে হঠাৎ একদিন বিকেলে আম্মুকে, ডিসেম্বর মাসের 5 তারিখ আম্মুকে বলে আমি রুবেলের বাড়ি চলে যাবো, 2016 সালে, সরি 17 সালে। আমি বলছি আমি রুবেলের বাড়ি চলে যাবো। আচ্ছা যাও, চলো। পরে আম্মু মোটামুটি ওদের, আমার ছেলের জন্য সবকিছু করে টেরে, ওর ছোট ভাইয়ের জন্য পোশাক টোশাক কিনে সবকিছু এটা করে আমরা রুবেলকে ফোন দিই যে আমি যাবো। রুবেল বলতে তুমি তো এখন আসবে, তুমি ছুটি পাইছো এই জন্য, তো এসে আবার চলে যাবো বাচ্চাটা নিয়ে। আমি বলছি যে না, আমি সংসার করতে আসতেছি, আপনি কোথায়, চলেন আমরা একসাথে যাবো। বলে আমি বাড়িতে চলে আসি, তুমি আসো। পরে ওদের বাড়িতে যাই, যাওয়ার পরে থাকি ওই দিন। তারপরের দিন তার নানা নানি আসে। নানা নানি আসার পরে
বলে আপনি নিয়ে আম্মুকে বলে নিয়ে আসছেন তো আসছেন, কিন্তু মামলা টামলা করে আসছেন, দরকার ছিল কি মামলা করতে? বলে আম্মু বলে যে দেখি না, আপনারা যেগুলো করছেন মামলা করার কথাই আসেন, এই জন্যই হয়তো করছি। পরে আম্মু চাচ্ছিল যে আমার আমার নানা শ্বশুরের হাতে আমাকে উঠাই দিতে, তো তখন সে নিতে ছিল না, বলতেছে যদি মামলা রেখে শারমিন কেন রেখে যান, আমরা ওকে বাসাতে রাখবো না, আপনার মেয়ে আপনি নিয়ে যান, নাতিও দিব না, এই কথা বলে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে মামলাটা উঠাই ফেলি। তো উঠাই ফেলি, তো ওই টাইমে মীমাংসা করে বলতেছে যে ফার্স্ট এটা বলতেছে যেটা মীমাংসা একটা মীমাংসা, তারপরে মামলা লাগবে না, মামলা থাকুক। তো ওর কথা মতো মীমাংসা করি, এটা করার পরে তো আবার বলতেছে যে মামলাটা উঠান লাগবে। আমি রাজি আচ্ছা ঠিক আছে, আমার সংসারটা যদি ভালো থাকে মামলা তো কোনো সমস্যা নেই। এর ভিতরে ওর সাথে আমার সাথে কথা হইতেছে যে দেখেন যা ভুল হয়েছে আর করেন না প্লিজ, আমি আপনার বাইরে চলে আসছি, এখানে থাকবো, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি তো আপনার কাছে বড় কিছু চাচ্ছি না, কোনো রকম থাকতে পারলে হয়েছে, আপনার এরকমটা করে নো। ও বলে আচ্ছা ঠিক আছে আমি এরকম করবো না, ভালো হয়ে গেছে, এসে অনেক কিছু বলে। তো বলার পরে এক সপ্তাহ পরে ওদের বাড়িতে 1 সপ্তাহ থাকার পর চলে আসি, যে তুই মামলা উঠান লাগবে, তো আসি আসি মামলাটা উঠেই। তো আবার আমাকে নেক্সট টাইম বাড়িতে নিয়ে যাবে। তো বাড়িতে নিয়ে যাবে, আম্মুকেও কিছু বলে নাই, হঠাৎ করে আসছে আইসা বলে বাড়িতে নিয়ে যাবে। তো আমি বলতেছে তুমি আমাকে তো বলবা যে ওর বাড়িতে যান, তাও আমার সাথে খারাপ ব্যবহার। হ্যাঁ আপনাকে বলা লাগবে না, যার সাথে সংসার করতেছে তারা বললেই হয়েছে, আপনাকে বলতে হবে কি জন্য? মানে যখন দেখলো মামলাটা উঠে ফেলছে তাদের কথা মতো, তখন এইখানে খারাপ ব্যবহার শুরু হয়ে গেল। আচ্ছা যাক, কোন রকম পর চলে যাই, রাতের গাড়িতে যাই, সরি দিনের গাড়িতে যাই। রাতে সে আমাকে রেখে সকাল চলে আসে, তো আমি প্রচুর কান্না করি যে আজকের দিনটা হলো থাকেন, আমি কখনো এরকম থাকি না। ওইবার আসছি আম্মুর সাথে ছিলাম, আরেকবার আসছি হ্যাঁ কষ্ট মষ্ট করে ছিলাম, আপনি একদিন থাকেন না তাহলে আমার ভালো লাগবে। সে থাকে না, সে চলে আসে বাসা থেকে, সে বলে ঢাকার রাত্রের ভিতরে ঢাকা আসতে হবে, অথচ বের হয়েও সন্ধ্যার দিকে সে ঢাকা রওনা দেয়। তো আমি ওই দিন খুবই কান্নাকাটি করি, তারপর ঠিক হয়ে যায়, তার মোটামুটি ভালো লাগে। ওর বাড়িতে থাকি মোটামুটি ভালোই লাগে, কাজটা যা পারি করি, রান্না বান্না সবকিছু আমি করি, বাবু সবকিছু আমি করি। ওদের ওরকম কিছু একটা বলতে যেমন যেমন এটা করতাম না, মানে রান্না বান্না এগুলো করতাম, বাট ওই যে কাপড় টাপড় ওদের ধুইতাম না। কখন দেখে আমার শ্বশুর বিজয় রাখছে আমি ধুইছি এতটুকু, বা আমি নিজের বা এমনিতে সবার বলে ধুই, আমি থা বলবো না, আমার ছেলেরটা না আমারটা আমি করছি। তো করার পরে এভাবে যাই, যাওয়ার পরে তখন আমি বাড়িতে গিয়ে দেখলাম যে আমি ফোন দিলে রুবেল কথা বলে, কথা বলে কি বলে, কি করো কেমন আছো শেষ, আর এইটুকুই। তখন আমি দেখলাম যে আমি আসছি এরকম 1 সপ্তাহ দেখলাম যে আমি রুবেলকে ফোন দিলে রুবেল কথা বলে, নাসরা কথা বলে না। তো আজকে আমি রুবেলকে ফোন দিব না, দেখবো রুবেল আমাকে ফোন দেয় কিনা। আগে আর ফোন দেয় নাই সারাদিন। ওই দিন আম্মুর সাথে কান্নাকাটি করতেছি যে এরকম করতেছে কি আম্মু, আসছি একটু কথাও বলে না, আমি ওর বাড়িতে থাকবোই তো ওর জন্য, আর ওই যদি আমার সাথে কথা না বলে তো আমার কেমন লাগবে। তো আম্মু সান্ত্বনা টান্তনা দেয় যে হয়তো বিজি ছিল সে। পরে রাতের 11:30 বাজে ফোন দেয় তারা, আমার ফোনে ফোন দেয়, আমি ঘুমাই যাই এর ভিতরে, তো ঘুম ভাঙলে তো ফোনটা কেটে যায়, আমার ফোনে টাকা ছিল না, ওরা ব্যাক করতে পারিনি। তো আমার পাশেই আবার রুমে ওর আম্মু শুইতো, এর ভিতরে আবার ও বাড়ি করে ফেলছে গ্রামে, যে আমি আমার বাচ্চা যখন আমার আপনার হাজবেন্ড? হ্যাঁ যখন আমাদের রেখে চলে গেছে সে ওই গ্রামে বাড়ি করে ফেলছে, সুন্দর মতো বাড়িটা করে আপনার ফেলছে। বাচ্চার ভরণ পোষণের না টাকা উনি আমার দিতে বাচ্চার পারলেন না, ভরণ পোষণের একটা হুম, টাকাও দেয় নাই। কিন্তু উনি বাড়ি করলেন কিভাবে? বাড়ি করছে, চাকরি করছে না এই জন্য বাড়ি করছে। আচ্ছা, তার মা বলছে বাড়ি করতে, এই জন্য বাড়ি করছে। সে সব সময় তার মা নানা নানি এই 3 জন মানুষের কথা উঠে বসে। আমি বলি না সে তার মায়ের কথা কেন শুনবে না, প্রত্যেকটা সন্তানের দরকার মায়ের কথা শুনানো, কিন্তু একটা সম্পর্ক ভাঙিয়ে দিতে যদি কোনো মা বলে অবশ্যই সেইগুলা শুনতে না শোনাটাই ভালো, যেহেতু সে সব দেখে শুনে আমাকে বিয়ে করছেন, সব জেনে শুনে। এর ভিতরে বাড়িও করে, আমার বাচ্চার ভরণ পোষণ তো দেয় না। যদি বলি বাবু তো অসুস্থ কিছু টাকা দিন, না দিতে পারবো না, বাচ্চা আমার কাছে দিয়ে দাও। আমি বলছি এটা একটা কথা বললেন, এতটুক বাচ্চা কেন দিব? আর আপনি এরকম বাংলাদেশে কোনো আইন আছে যে বাচ্চা মায়ের কাছে থাকলে ভরণ পোষণ পাবে না? তখন সে চুপ হয়ে থাকে, কিচ্ছু বলে না, চুপে যায়। তো তারপর ওই দিন বাড়িতে যাই, তো ওই দিন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে রাতে শোয়ার পরে সকালে উঠে খাওয়া দাওয়া করে 11টা বাজে বের হয়, বলে আমার একটু শেরপুর কাজ আছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে যান। আমাকে বলতেছে তুমি রেডি হয়ে থাকো, দুপুরের মধ্যে আমরা আইসা আমার নানু বাড়ি যাবো। বললাম ঠিক আছে। তো আমি রেডি হয়ে থাকি যেহেতু আইসা নিয়ে যাবে। বিকেল হয়ে সন্ধ্যা করে এগুলো আসে না। আর ওদের বাড়িটা হলো চারপাশে হলো ধান হয় যে গ্রামে, যেটাকে বিল বলে নাকি। তো আর সাইডে বাড়ি একটা, মানে ওইটা বিলের ভিতরে বাড়িটা। তো আমার ছেলে ওই টাইমে আবার গরু দেখতে পছন্দ করতো, সে যতই কান্না করুক তাকে গরু দেখালে থেমে যেত। তো ওই দিন খুবই কান্না করতেছে, তো আমি তখন পাশেই ওদের রুমের থেকে দেখা যাচ্ছে, ওইখানে নিয়ে গেলাম গরু দেখতে। তো ওইখানে আবার একটা ভাইয়া আমার জামাই সমান বলতেছে যে ভাবি আপনি তো এত ছোট মানুষ, আবার একটা বেবি বুঝাই যায় না যে এটা আপনার বাচ্চা, বিয়ে হয়েছে তাই তো বোঝা যায় না, রুবেল কিন্তু আমারও ছোট।
আচ্ছা। এরকম বলতেছে। তো আমি বললাম, "হ্যাঁ ভাইয়া, তো আমার বাবু ওই দিক দেখাই দিচ্ছে, ওর আব্বু যেদিক দিয়ে গেছে।" তো বলতেছে, "তোমার আব্বু তো ঢাকা।" আমি বললাম যে, "না, ওর আব্বু কালকে রাতে আসছে। শেরপুর গেছে, তো এইজন্য বলতেছে।" কয়, "ও আচ্ছা। এখন আর আমার ছেলে বাসায় আসবে না, ওই গরু দেখবে।" তখন ওই যে ভাইয়াটা বলতেছে, আমার দেবর, এই যে, "হৃদয়, এখানে আসো। তোমার ভাইয়ের ছেলে" বলে মনে হয়, "হ্যাঁ, ভাইয়ের ছেলে তো যাচ্ছে না, নিয়ে যাও।" তখন দেখলাম যে সবাই তো আমার উপরে পুরাই রেগে আছে। মনে করছে আমি তাদের সাথে কি বলছি না বলছি, যে তারা আমাকে কেন নিয়ে আসে না, এই বিষয়গুলো যে আমি বলে ফেলি। তারা মনে করছে এইটা, যে আমি বলে ফেলছি। বলে ফেলার পরে গেল এইটা। ঐদিন রাতে সে সন্ধ্যাবেলা আসে। আসার পরে আমিও তার সাথে একটু রাগ হয়ে যাই। সে আমাকে কোনো সময় দেয় না। এইগুলা নিয়ে আমার সাথে মারে। রাগ হওয়াতে সে আমার উল্টাপাল্টা মারা শুরু করে দিল। আমিও আবার যখন মারলো, আমিও তার সাথে ২ একটা খারাপ ব্যবহার করছি। তুই করে কথাই বলছি। এর ভিতরে আমার আম্মুকে আবার ফোন দিছে রুবেল, যে, "মা, আপনার সাথে আমার কিছু কথা আছে।" তখন আমার মা আমাকে ফোন দিছে যে, "তুমি আবার কি করলা?" আমি বলছি, "আমি তো কিছু করিনি, আমি জানিও না।" বাট রুবেল এরকম বলে। তখন আমি বুঝে ফেলছি যে আমি যে ওইখানে গেছি, আমার শাশুড়ি এটা বানায় টানায় বলছে। আবার আমি কেন আমার মায়ের সাথে এত কথা বলি? আমার মায়ের সাথে এত কিসের কথা? এত কথা বলা লাগবে কেন? এগুলো বলতেছে। বলার পরে আমাকে মারতেছে। আমার শাশুড়ি আইসা তখন আবার আমার আম্মু ফোন দিল যে, কি হইছে? আম্মু ফোন দিছে, আর তখনই আমার শাশুড়ি আমার গায়ে ঠাস করে একটা চড় মেরে দেয়। তখন আমি ফোনটা রিসিভ করে বলতেছি, "আম্মু, ওরা আমাকে মেরে ফেলতেছে।" বলার পর আমার শাশুড়ি ফোনটা নিয়ে ফিক্কা মারে একদিকে। তখন তো আম্মু ওইদিকে কান্নাকাটি করতেছে, কি হইলো না হইলো। তো তারপরে গেল এটা, তারপরে ওগুলো আমার মারতেছে। আমার শ্বশুর ধরতেছে মানে একটা নাটকের মতো করতেছে, যে আমাকে একটা মারতেছে, আবার একটু ধরে একটু মারে, এরকম করতেছে। আবার শাশুড়িও আবারও মারলো আমাকে। তখন আমার এত খারাপ লাগছে পাশের থেকে। আমার শাশুড়ি আমাকে খুব খারাপ ভাষায় বকা দিয়ে বলতেছে যে, "মামলা করছো, আসছো কেন?" আবার ফুফু শাশুড়ি পাশে থেকে বলতেছে যে, "হ্যাঁ, কি মেয়ে বিয়ে করছে, একেবারে কি সুন্দরী, এরকম সুন্দরী মেয়ে আর পাওয়া যাইব না মনে হয় না? এই মেয়ের জন্য সবকিছু এই সেই অনেক কিছু", অনেক বকাঝকা করতেছে। এবার শাশুড়ি মারছে, ও মারছে। তো এইটা নিয়ে আমার খুবই খারাপ লাগে। আমি অনেক খারাপ লাগে যে আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলছে। এটা আমি কিছুতে মেনে নিতে পারতেছি না। যে যেইখানে উনার ছেলে মারবে, ওইখানে কেন সে মারবে? এইটা নিয়ে আমি সারাটা রাত ঘুমাই নাই, কান্না করছি। যাই হোক, গেল ঐদিন। যাওয়ার পরে ঐদিন ওর নানা আসলো। নানা এসে এটা মীমাংসা করে দিল। তখন আমার শাশুড়ি স্বীকার যায় না সে আমাকে মারে। তো আমার নানা আসলে এটা ভালো বলছে যে, "দেখো, এক জায়গার মেয়ে আসছে, ভুল করতেই পারে। সেটা তোমরা ফার্স্ট টাইমে বলবা। না শুধরাইলে তখন হয়তো গায়ে হাত তুলতে পারো। কিন্তু তোমরা গায়ে হাত তুলতে পারো না।" এটা কথাবার্তা ভালো বলছে। যাই হোক। তো বলল ঐদিন ঠিক আছে। আমি ওর সাথে কথা বলতেছি। যাই হোক, কথাটা তো বলি, না হলে তো ঢাকা গেলে আমার সাথে একবারই কথা বলবে না। আর আমার তো এদিকে ভালো লাগবে না। তো আমি ওইদিন ওর বলি যে, "আপনি না আজকে থেকে যান।" ও থাকে না, কিছুতেই থাকে না। চলে আসি। আইসা আমার সাথে কথা বলে না। তার মা আমার সাথে কথা বলে না। তারা বলে আমি বাসা থেকে চলে আসি। মানে এক কথা যা বলে আমাকে বাসা থেকে বের করে দেয়, বাড়ি থেকে। পরে কোন রকম ঢাকা আসি। ঢাকা আসার পর একদিন পর বাবু অসুস্থ হয়ে যায়। অসুস্থ হলে ওকে জানাই। বলে, "আমার কোনো ছেলেও নাই, বউ নাই। আমাকে কক্ষুনি ফোন দিবা না।" তো বলে, বলার পরে গেল এটা। যাওয়ার পরে যাওয়ার পরে হুম। আমি আর ওর সাথে যোগাযোগ করতেছি না। শারমিন, আমাদের সময়টা অলরেডি হ্যাঁ। 12:05। আমি আর হ্যাঁ? ওর সাথে যোগাযোগ করি না। আমি একটু বলি আপনাকে, একদম শেষ আমি কটা প্রশ্ন করব। মানে একদম শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের এখন সিচুয়েশনটা কি? শেষ পর্যন্ত এখন তার সাথে আমার হবে না। মানে সে এর ভিতরে আবার সেও উকিলের মাধ্যমে একটা মীমাংসা করছে। সে আচ্ছা। আমাকে উত্তরা নিয়ে রুম নিয়ে থাকবে। আমি রাজি। কতদিন আগে? কতদিন আগে এই সেটা? যে এই বছরের ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে ডিসিশন হইছে সে আমাকে হুম। নিয়ে উত্তরা রুমে থাকবে। কিন্তু এর আগে তো অসংখ্যবার তিনি আপনাকে আলাদা করে আপনাকে নিয়ে থাকছে। এরপর আপনাকে অত্যাচার করলো, নির্যাতন করলো। ১ম আপনার একটা সন্তান যখন আসতে নিল তখন ওটাও স্টপ করে দিল, যদিও সেখানে ডাক্তারের মানা ছিল। তারপর যেটা হলো যে আপনার সন্তান যখন, ২য় সন্তান যখন হয়, রাইট? সেখানে সে ৳১ দেয় নাই। মানে আপনি এত কিছুর পরেও কেন বুঝতে পারতেছেন না যে মানে এই মানুষটা একটা চিটার? আমি সব বুঝতে পারতেছি যে হ্যাঁ, তাহলে মানুষটা। কেন আপনি মানে হ্যাঁ, আমি এখন আপনাকে প্রশ্ন করব। কারণ অলরেডি আমাদের সময়টা ওভার। হ্যাঁ, হ্যাঁ? আরেকটু বলি ভাইয়া। না, পরে আমি মানে আমরা যেটা বুঝতে পারছি। তো অবশেষে এখন তো আল্টিমেটলি সে আপনার সঙ্গে নাই। না, আচ্ছা। সেটা না থাকার কারণটা কি? মানে যদি আপনাকে বলা হয় এক লাইনে বলতে হলে যে সেই মানুষটা কেন আপনার সঙ্গে নাই? সেই মানুষটা এজন্যই থাকে না। তার হুম, ফ্যামিলি চাচ্ছে যৌতুকের জন্য। আর সে তার ফ্যামিলির কথা মতো রাইট। চলে। আর সে চাচ্ছেও না, যেহেতু তার ফ্যামিলি চাচ্ছে না আমি তার সাথে সংসার করি, যেহেতু যৌতুক হুম, দিচ্ছি না, হুম। সেইজন্য সেও চাচ্ছে না যে তার মায়ের অবাধ্য হতে। এই মানুষটার সঙ্গে যদি আপনাকে এক লাইনে মানে বলতে বলা হয়, এই মানুষটার সঙ্গে কি আপনি সংসার করতে চান, হ্যাঁ অথবা না? না। ওকে। অ্যান্ড আপাতত কি আপনাদের ডিভোর্স কি হয়ে গেছে? না, এখনো ডিভোর্স হয় নাই। ডিভোর্সের কথা হচ্ছে, লেটার কি আপনি হবে। পাঠিয়েছেন তাকে? না, এখনো হয় নাই। কোর্টের মাধ্যমে হবে তো, ওইজন্য একটু হুম, হুম, হুম। লেট হচ্ছে। অলরাইট।
আহ, যদি বলতে বলা হয় শারমিন, আসলে মানে আপনার ভুলগুলো কি কি ছিল, আপনি কি মানে বুঝতে পারেন বা হ্যাঁ। ফিল করতে পারেন এখন? হ্যাঁ, আমার ফার্স্ট অফ অল যেটা ছিল যে আমি এত একটা কম বয়সে রিলেশনে জড়াইলাম, যখন বাস্তবতাকে আমি বুঝি না, সেখানে আমি বিয়ের মতো এত বড় একটা ডিসিশন নিয়ে নিলাম, হুম। সেখানে ফ্যামিলিও অ্যাকসেপ্ট করে নিল, বিয়েটা করে ফেললাম, সেটাই ছিল আমার লাইফে বড় একটা ভুল। রাইট। তা আপনার মা কেন আপনাকে মানে কন্টিনিউ যখন টর্চার করছে, মানে তিনি কিভাবে আসলে চোখ বুঝে বা মুখ বন্ধ করে সব সহ্য করে যাচ্ছিল কেন? মা এই জন্যই সহ্য করছে আপনার যে সংসার যেন টিকে। হ্যাঁ, সংসারে তো যাতে এই যে টিকে, আপনি এত সংসার মায়ের চলবে। খাইলেন, তো মায়ের খেয়ে তো সংসার টিকলো না, না, এখন আমি আপনার মায়ের কি মনে হয়? এখন আমার মার মনে হয় যে আমি আসলে যা করছি ভুল করছি, যে আমার মেয়েটাকে আগেই দরকার ছিল সরায় নিতে। এমনও তো হইতে পারতো যে আপনাকে অত্যাচার করতে করতে অনেক সময় আপনি মারাও যেতে পারতেন, হ্যাঁ, যখন তার তাই না? মা, হ্যাঁ, যখন সে আমাকে কিন্তু প্রচন্ড মারে ভাইয়া, তখন ওর মা আমাকে যে মারে, আমি যখন বলি যে আপনার মা আমাকে মারে, তোকে বলে কি তোমার আমার মাকে তোমাকে হাত পা ভেঙে ফেলছে, কি হয়েছে তোমার মা তোমাকে মারে না, এরকম কথা বলে। আর আমি বলি আপনি তো আমাকে প্রচুর মারছেন, কিন্তু আমি আজ পর্যন্ত এইগুলা নিয়ে অভিযোগ করিনি, কেন আপনি আমাকে মারছেন এটা নিয়ে আমি কখনই বলিনি। সে বলে যে তোমাকে মেরে আমি হাত পা ভেঙে ফেলছি, এমন কি মহাভারত হয়েছে, মারছি তো কি হয়েছে, এগুলো বলে। আচ্ছা। তো আপনার মা মা কোনো কথাই ফাইনালি তিনি বলে নাই যে আমার মেয়েটাকে কেন অত্যাচার করছো তুমি? হ্যাঁ, বলতো। তখন ও একটা কথা বলতো, আমি নাকি বিয়াদব। সে আমাকে মারতো, দেখেন আমি যেটা কথা বললাম সেটাই বলতো, আমি বিয়াদব, এই কথাটা বলতাম। আপনার স্বামীর শেষ ভাষ্যর মধ্যে তার কথাটা কি ছিল, মানে কেন আপনার সঙ্গে সে থাকতে চাচ্ছে না, মানে এই টাকার জন্যই, যৌতুকের হ্যাঁ, জন্যই? জি। ওকে।